একটি মর্গের ঘটনা আমরা পেয়েছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাখি আক্তার নামে একজন আপু। একদিন বিকেলে রাখি আপু এবং ওনার বড় বোন কিছু শপিং করতে একটি বিউটি পার্লারে যান। তো সব কাজ শেষ করে যখন পার্লার থেকে বের হন তখন দেখেন বেশ রাত হয়ে গেছে, আর সেই সময়টা ছিল শীতকাল। শীত আর কুয়াশার চাদরে মুড়িয়ে রাখা বাংলাদেশের কোনো একটি সুন্দর ছোট জেলা শহর। যদিও বা শহরটির নাম তিনি আমাদেরকে বলেননি, যার কারণে আমরা সেটা বলতে পারছি না। হয়তোবা সঙ্গত কারণে উনি ওই জায়গাটির নাম বলতে চাচ্ছেন না। তবে কেন বলতে চাচ্ছেন না সেটি হয়তোবা আপনারা পুরো গল্পটা শোনার পর বুঝতে পারবেন। তো বাইরে তেমন কোনো মানুষ বা রিক্সা দেখাই যাচ্ছিল না। এভাবে ওনারা অনেকক্ষণ ওয়েট করেন, রাস্তার এপাশ ওপাশ খোঁজাখুঁজি করেন, বাট কোনো রিক্সাই ওনারা পাচ্ছিলেন না। তারপর দেখেন একটি রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছেন। তো ওনাদের দিকে আসছিলেন আর কি। তো ওনারা বললেন অমুক জায়গায় কি যাবেন? তো রিক্সাওয়ালা প্রথমে একটু চিন্তা করে, পরে হ্যাঁ সূচক মাথা নাড়ান, কথা বললেন নাই। রিক্সাওয়ালা ছিল স্বাভাবিক শীতের কাপড় পরা, মাফলার দিয়ে মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছিল না ভালো করে, আর রিক্সার হ্যান্ডেলে একটি বড় ব্যাগ ঝুলিয়ে রাখা। তো কোথায় যাবে এই বিষয়টি শুধু রিক্সাওয়ালা জিজ্ঞেস করেছিলেন। তো রিক্সাওয়ালা বলে ঠিক আছে ওঠেন। তো রিক্সাওয়ালা উনি বেশ স্বাভাবিক গতিতেই চলছিলেন, মানে জোরেও না আস্তেও না, মানে স্বাভাবিকভাবে রিক্সা যেভাবে চলে আর কি। হঠাৎ এক পর্যায়ে দেখা যায় তিনি এই রিক্সাটি ডোমপট্টিতে নিয়ে যাচ্ছেন। তো এটা দেখে ওই রাখি আপু এবং ওনার বোন নড়ে চড়ে বসেন, কি ব্যাপার, ডোমপট্টিতে রিক্সা নিয়ে যাচ্ছে কেন? এরপর ওনারা বলেন যে এই রাস্তা দিয়ে কেন আসতেছেন আপনি? রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে না। সারা পথে তিনি একটি কথাও বলেননি, শুধু ওঠার আগে কোথায় যাবেন চলেন এতটুকুই বলেছেন। তো রিক্সাওয়ালার এই আচরণে যেহেতু দুজন নারী, যার কারণে ওনারা একটু ভয় পাচ্ছিলেন যে কোন বিপদে পড়ি কিনা, কোথায় নিয়ে আসলো, এখানে তো চিনিও না, আর ডোমপট্টিতে তো নর্মাল স্বাভাবিক লোকজন খুব কম ঢোকে। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিল, আর তার ব্যাগটি নিয়ে হেঁটে চলল একটি অন্ধকার গলির দিকে, আর কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেল অন্ধকারে। আর যাওয়ার সময় ওনারা লক্ষ্য করলেন ব্যাগ থেকে টপ টপ করে রক্ত পড়ছে রাস্তায়। এবার ওনারা সত্যি বেশ ভয় পান। বসে বসে রিক্সাতে ওনারা চিন্তা করছেন কি ব্যাপার, কি হচ্ছে আমাদের সাথে, এই ব্যাগের মধ্যে কি, আর ব্যাগ থেকে টপ টপ করে রক্তই বা পড়ছে কেন, কোন বিপদ টিপদে পড়লাম না তো? তো যাই হোক, রিক্সাতে বসে ওনারা এতটাই ভয় পাচ্ছিলেন যে ওনারা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন। আর মনে যত দোয়া আছে, যত দোয়া পারতেন দুজনে মিলে পড়া শুরু করেছেন। আর ওনারা বুঝে উঠতে পারছিলেন না যে আসলে এই পরিস্থিতিতে ওনাদের কি করণীয় বা কি করা উচিত। ওনারা কি নামবেন, নেমে দৌড় দিবেন, বা এত রাতে দুজন মহিলা দৌড়াবেন? এখানেও আশেপাশে তো কাউকে চেনেন না, আবার যদি কোনো বিপদ হবেন, এই জন্য ওনারা আসলে ওনার কোনো সেন্সই কাজ করছিলেন যে ওনারা এখন কি করবেন। তো যাই হোক, উনি রাখি আপু আর ওনার বোন অনুমান করলেন এই রিক্সাওয়ালা লোকটি নিশ্চয়ই মানুষ না, কোনো জিনভূত হবে। তো শীতকালেও ওনারা ঘেমে ভিজে গেছেন একদম। এভাবে ওয়েট করার কিছু সময় পরে, আনুমানিক 5 থেকে 6 মিনিট হবে, এর মধ্যে কিন্তু এই অবস্থা। রিক্সাওয়ালা একটি অন্ধকার গলি থেকে বের হয়, তো আবার রিক্সার দিকে চলে আসে। এখন দেখা যায় তার হাতে সেই ব্যাগটি নেই, যে ব্যাগটি তিনি নিয়ে গিয়েছিলেন। যাই হোক, আস্তে আস্তে ওনারা স্বাভাবিক হয়েছেন, রিক্সাওয়ালার সাথে কথা বলে রাখি আপু এবং ওনার বোন স্বাভাবিক হয়ে যান। এবার রাখি আপু বলেন যে সবই তো বুঝলাম, কিন্তু এই ডোমপট্টিতে আপনার বাসা কিভাবে? কারণ এখানে তো রিক্সাওয়ালারা থাকে না। তখন সে বলল সে অনেক কথা।
শুনবেন আপনারা? ওনারা বললেন হ্যাঁ শুনবো। তিনি বললেন ভয় পাবেন না তো? ওনারা বললেন যে না, ভয় কিসের, আপনি বলেন। তখন তিনি রিক্সা চালাচ্ছেন আর ওনার সেই ঘটনাটি বলছেন, যেই ঘটনাটি এখন আপনাদেরকে বলতে যাচ্ছি। তো রিক্সাওয়ালা বলেন ওনার নাম হচ্ছে তপন কুমার। তপন কুমার নামের সাথে ওনার একটা পদবি আছে, সেই পদবিটা রাখি আপু ওনার মনে নেই, অনেক আগের ঘটনা তো ওই পদবিটা মনে নেই, শুধু তপন কুমার নামটা মনে আছে। তো ওনার নাম তপন কুমার, উনি ছিলেন একজন ডোম। এই ডোম এটা ওনার পূর্বপুরুষেরই পেশা। প্রতিদিনকার মতো সন্ধ্যার পর সামান্য একটু নেশা করে, মনের সুখে গুনগুন করে গান গাইতে গাইতে হেঁটে চলেন লাশ কাটা ঘরের দিকে। কারণ প্রতিদিন সন্ধ্যায়, কারণ সন্ধ্যা না দিনের বেলাতেও যেতেন, কারণ যেহেতু ওনার পেশা ডোম, দেখতেন যে লাশ এসেছে কিনা। কারণ একটা লাশ কাটলেই, ডোম কিন্তু কোনো সরকারি পদ না, এখানে লাশ কাটলে একটা টাকা ওনারা পান। তো লাশ যেহেতু আরো ডোম ছিল, যে যেই কাজটা পায় আর কি, এই জন্য উনি ওই লাশ কাটা ঘরের আশেপাশে থাকতেন, যদি লাশ আসে পাওয়া যায় এই জন্য। সন্ধ্যার পরেও যাচ্ছিলেন লাশ কাটা ঘরের দিকে, যদি কোনো লাশ মানে আসে কিনা বা এসেছে কিনা সেটা দেখার জন্য। তো আকাশে তখন প্রচুর মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, মনে হচ্ছে একটু পরেই আকাশ ফেটে পড়বে মুষলধারে বৃষ্টি। মর্গের বারান্দায় দেখেন একটি লাশ পড়ে আছে, চাটাই দিয়ে মোড়া। উনি চিন্তা করলেন যে লাশটি বাইরে কেন, লাশটি ভেতরে নিয়ে রাখি আর দেখি এটা এটা তো মানে কি হয়েছে দেখি আর কি, লাশটি কার। উনি একাই ওই চাটাই সহ লাশ কাঁধে তুলে নিয়ে যায় এবং লাশ কাটা ঘরের ভিতরে লাশটি নিয়ে যান। এর মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আজ আবার যে ছেলেটি ওনাকে কাজে সহযোগিতা করতো, তার নাম হচ্ছে গোপাল, সে আবার আসেন। উনি একাই, সাধারণত গোপাল আর রতন একসাথেই থাকতো বা একসাথে কাজ করত। যাই হোক, উনি চিন্তা করলেন যে লোকজন তো নেই, ডাক্তার নেই, তো কি করা যায়। তো চিন্তা করলেন যে হয়তো বা ডাক্তার মনে হয় বৃষ্টির কারণে আসতে পারছে না, লাশের কিছু কাজ মানে প্রাথমিক কিছু কাজ আমি সেরে রাখি, ডাক্তার আসলে পরে লাশ কাটা শুরু করব। তো যাই হোক, উনি কাজে নেমে পড়েন। লাশটির চাটাই খুলে যখনই স্ট্রেচারে রেখেছেন, তখন উনি দেখেন যেটি একটি মহিলার লাশ এবং গলায় দাগ দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে লোকটি, এই মহিলাটি গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছেন। তো উনি স্ট্রেচার থেকে যেখানে কাটবেন সেখানে যখনই নামাবেন, মানে গায়ে হাত দিয়েছেন নামানোর জন্য, যে একটি বিশেষ জায়গায় তো রাখতে হয় লাশ কাটার জন্য, তখনই মনে হলো কে যেন ওনার মুখে জোরে করে একটি চর মারে। চর খেয়ে ওনার মাথা ঘুরে যায়, মানে এত জোরে চর লেগেছে। তো উনি চর খেয়ে চিন্তা করেন যে কি ব্যাপার, চর দিল কে। উনি দেখেন যে লাশটা যেখানে রাখা ছিল স্ট্রেচারের উপরে তখনও সেভাবেই আছে। উনি ভাবলেন যে অনেক সময় লাশের রগে টান পড়ে, ওই সময়ে অনেক সময় হাত এলোমেলো ছুটাছুটি করে, হয়তো এই কারণেই মুখে আঘাত লেগেছে। উনি যাই হোক, উনি আবার লাশটি ধরে ওই একটা জায়গায় নামানোর চেষ্টা করেন। যখনই আবার হাত দিয়েছেন লাশটির গায়ে, আবার সেই একই ঘটনা, মুখের উপর সজোরে এক চর। এবারে চরে উনি একদম ছিটকে গিয়ে পড়েন দূরে, মানে এত জোরে চর মেরেছেন। উনি মুখ ডলতে ডলতে উঠে দেখেন স্ট্রেচারের উপরে ওই মহিলা বসে আছে এবং অট্ট হাসি দিয়ে বলছে, কি রে, আমার লাশ কাটবি, এত সাহস। এই বিষয়টি দেখার পর তারপর ওনার আর কিছুই মনে নেই। সকালে ওনাকে যে ছেলেটা সাহায্য করে কাজে, গোপাল নামে, সেই ছেলে অজ্ঞান অবস্থায় লাশ কাটা ঘরের ভেতর থেকে তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। টানা 1 সপ্তাহেরও বেশি সময় রতন কুমারের জ্বর থাকে আর 2 গাল ফুলে মানে গোল হয়ে গেছে। ওনার মুখ লম্বা ছিল, ফুলে মনে হচ্ছে একদম তালের মতো গোল হয়ে গেছে বা কুমড়োর মতো গোল হয়ে গেছে, মানে এতটা ফুলে গিয়েছিল। মুখের উপর
5 আঙ্গুলের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছিল। এই ধরনের ঘটনা কখনোই ওনার সাথে ঘটেনি দীর্ঘ লাশ কাটার এই অভিজ্ঞতার জীবনে। যাই হোক, তবে অবাক করা বিষয় হলো ওনাকে সহযোগী ছেলেটা এবং সবাই বলে ওই রাতে নাকি কোনো লাশই আসে নাই লাশ কাটা ঘরে। আর লাশ আসলে বারান্দায় কেন রাখবে, ভিতরে তালা মেরে রাখবে। আর সকালে শুধু ওই রতন কুমারকেই পড়ে থাকতে দেখেছে লাশ কাটা ঘরের মধ্যে, সেখানে কোনো লাশ ছিল না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। এরপর থেকে শুরু হয় তার জীবনের দুর্বিষহ একটি অধ্যায়। উনি একদিন রাতে ঘুমিয়ে আছেন, তখন ওই জ্বর ভালো হয়ে গেছে, মুখও স্বাভাবিক হয়ে গেছে। তখন দেখেন উনার যে রুমে, মানে এই ঘটনার অল্প কয়েকদিন পরে, তখনও শীতকাল চলছে আর কি, তখন তো ফ্যান চলছিল না ঘরের মধ্যে, ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে একজন মহিলা ঝুলে আছে, ঘরের ডিম লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওনার মুখ দিয়ে টপ টপ করে রক্ত বের হচ্ছে এবং দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। উনি চিৎকার করে উঠে বসেন, ওনার পাশে ওনার স্ত্রী শুয়েছিল, তার ঘুম ভেঙে যায়, তার বাচ্চাও ছিল। ওনার স্ত্রী উঠে বলে কি হয়েছে, উনি বলেন যে উনি এই জিনিস দেখেছে। তখন দেখা যায় ঘরে তো কিছুই দেখা যায় না, স্বাভাবিক সবকিছুই। তারপরে আবার সবাই ঘুমিয়ে পড়ে। এরপরে আরেকটি ঘটনা ঘটে। এটা দিনের বেলা ঘটেছে। দিনের বেলা উনি একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছেন, ঘরের জানালা খোলা ছিল। উনি জানালার দিকে তাকিয়ে চমকে ওঠেন। তিনি দেখেন ওই যে যেই লাশটি, যেই মহিলাটি, ওই মহিলাটি জানালার পাশে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে। প্রিয় লিসেনার্স, শুধু যে রাতের বেলাই উনি ওই মহিলাটিকে মাঝে মাঝে দেখতেন তা না, দিনের বেলা উনি দেখা শুরু করতেন। উনি যখন দিনের বেলা এইসব বিষয় দেখা শুরু করলেন, তখন ওনার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনি পাগলের মতো হয়ে যান। উনি ওনার ঘর থেকে বের হতেন না। উনি নাকি ঘর থেকে বের হলে ওই মহিলাকে দেখতেন। আর রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো, কারণ অন্ধকার হলেই নাকি ওই মহিলাকে দেখা যেত। তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হলো, সবাই ওনাকে রতন পাগল বলে ডাকা শুরু করেন। এবং উনি ওনার যেই জায়গা, যেই পট্টিতে উনি থাকতেন এবং আশেপাশে যারা ওনাকে চিনতেন, সবাই ওনাকে দেখে হাসাহাসি করত, বলতো লাশের চর খেয়ে উনি পাগল হয়ে গেছে। তো ওনার কষ্টটা অনেকেই বুঝতে পারতো না, ওনার পরিবারের লোক ছাড়া। সবাই ওনাকে নিয়ে ঠাট্টা মশকরা এগুলো করতো আর কি। এরপর ওনার পরিবার অনেক ডাক্তার, কবিরাজ, হুজুর এনাদেরকে দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না। তারপরে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি বেশ কিছু কাজ দেন যে এই কাজগুলো তাকে করতে হবে, এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান। এরপর থেকে উনি এই লাশ কাটার কাজ ছেড়ে দেন, রিক্সা চালানো শুরু করেন। ওনার পরিবারের, ওনার বংশের অন্যরা এখনো লাশ কাটছে, কিন্তু উনি রিক্সা চালান, উনি আর লাশ কাটা ঘরের কাছেই যান না। আমার নাম সজীব, বাড়ি নরসিংদী জেলা, রায়পুরা থানা, তুলাতুলি গ্রাম। 2006 সাল। আমার বয়স তখন 10-11 বছর মতন হবে। আমাদের এলাকায় একজন লোক, তার নাম কোরবান আলী। তখন বয়স ছিল তার আনুমানিক 45। দেখতে পালোয়ানের মতো, চাপদাড়ি, ভয়ানক চেহারা, সবাই তাকে ভয় পেত। তার সাথে ঝগড়ায়ও কেউ জড়াতে ভয় পেত। আর তার ছিল একঘেয়েমি প্রকৃতির লোক। সম্পর্কে সে আমার জেঠো হলেও আমি তার সামনেও যেতাম না, আমি নিজেও ভয় পেতাম তাকে। কেউ যদি বলতো এত শক্তি দেখিয়ে কি হবে, একদিন তো আসলে মরতে হবে, তখন সে এমনও কথা বলেছে যে সে বলে, তোরা আমাকে কি কবর দিবি, মরার পর আমাকে মাটি দিলে আমি কবরের বাঁশ নিয়ে উঠে যাব। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সেরা শক্তিশালীর মধ্যে কোরবান মিয়া একজন হবে। পেশায় গাছ কাটত আর রিক্সা চালাতেন তিনি। তো কোরবান মিয়ার ছিল 5 ছেলে এবং 1 মেয়ে। তার মধ্যে 2 জনের বিয়ে হয়েছে আর
একটা অনেক ছোট, 2-3 বছর হবে। হঠাৎ একদিন কোরবান মিয়া তার বাড়ি বিক্রি করে দেন। কারণ তার বাড়ি ছিল মেইন রাস্তার পাশে। তাই অনেক অনেক দামে বিক্রি করে দিয়ে আমাদের এলাকার জঙ্গলের ভেতরে সস্তায় কিছু জমি কেনেন। কিন্তু আমাদের এলাকার সকল মুরব্বীরা তাকে বলে যে সেইখানে বাড়ি না করতে, কারণ সেখান দিয়ে জিন ভূত চলাফেরা করে এবং আমাদের এলাকায় অনেক মানুষ দেখেছে। আর দিনের বেলায় একা গেলে ভয় করত। আমার দাদি আমাদের রাতে ওই জঙ্গলের জিনদের গল্প শোনাতেন, আর সেখানে নাকি কোরবান আলী বাড়ি বানাবে। তারপরে তার ছেলেরা সেই জঙ্গলের গাছপালা কেটে পরিষ্কার করে এবং বাড়ি করেন। 2-3 সপ্তাহ পরে সন্ধ্যাবেলায় কোরবান মিয়ার এক নাতি ছিল, নাম তারেক, 4-5 বছর বয়স হবে। সে টিউবওয়েলে গিয়েছিল। হঠাৎ করে অদৃশ্য একটা বাতাস এসে তাকে ফেলে দেয়। পড়ে গিয়ে সে ব্যথা পায়, কিন্তু তার চেয়ে বড় কথা হলো তার ভীষণ জ্বর আসে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারিক আর ভালো হয় না। পরে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ চিকিৎসা করেন এবং কবিরাজ বলেন যেন এই জায়গা থেকে কোরবান মিয়াকে চলে যেতে আর অন্য জায়গায় বাড়ি করতে, কারণ এখান দিয়ে জিনেরা আর পরীরা চলাচল করে, এটা তাদের রাস্তা। এখানে বাড়ি হওয়াতে জিনদের ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে। আর এই জিনটির নাম ছিল নাকি টারা বাটরা। এখানে সবচেয়ে শক্তিশালী জিন নাকি সে। তো কোরবান মিয়া কোনো কথা না শুনে সে এখানেই থাকবে, আর সে জিন ভূত ভয় পায় না তা বলে। এর কারণ সে অনেক সূরা কালাম জানতেন। তার কিছুদিন পরে কোরবান মিয়ার বাড়িতে একজন পীর আসেন, আর কোরবান মিয়া ছিলেন পীরের মুরিদ। আর সেই পীর এসে তাকে বলেন এইখান থেকে চলে যাওয়ার জন্য, অন্য জায়গায় বাড়ি করতে পরামর্শ দেন তিনি। তারপরেও কোরবান মিয়া তার কোনো কথা শুনলেন না। এইভাবেই অনেকদিন যাওয়ার পরে কোরবান মিয়া রাতে 2-3টার সময় আনুমানিক স্বপ্নে দেখতে পান একটা ঘোড়া, দেখতে কালো, অনেক বড়, তার বাড়ির দক্ষিণ পাশ থেকে আসছে এবং তার বাড়ির উঠোনে এসে উপরে ঘোড়াটির সামনের 2 পা দিয়ে লাফিয়ে এসে লাথি মারছে কোরবান মিয়াকে। তারপর কোরবান আলীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সেই ঘোড়াটার পায়ের শব্দ এবার সত্যি সত্যি শুনতে পান। টকটক করে যেমন শব্দ ঘোড়ার পায়ের। কোরবান আলী এই কথা তার বউকে বলেন। তার বউ তার সব কথা শুনে বলেন যে রাতে আর যাই হোক আপনি বাইরে যাবেন না। এভাবে প্রতিদিনই একই স্বপ্ন দেখতে থাকেন তিনি। 7-8 দিন এভাবে যাওয়ার পরে কোরবান আলী অনেক বিরক্ত বোধ করেন এবং সে কিছুটা রেগেও যান, আর বুঝতেও পারেন যে এটা সেই চিন্তারই কাজ। তারপর সে 9 দিনের মাথায় ঘোড়ার পায়ের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে যান, আর কয়েকটা সূরা পড়ে তার নিজের শরীরটা বন্ধক করে নেন। বের হয়ে কোরবান আলী দেখেন আসলার বাড়ির উঠোনে একটা ঘোড়া দাঁড়ানো, এবং কোরবান আলী ঘোড়াটা দেখবার সাথে সাথে ঘোড়াটা তার উপর সামনের 2 পা দিয়ে আক্রমণ করতে যায়। কিন্তু কোরবান আলী সাইড কেটে ঘোড়াটার গলায় তার 2 হাত দিয়ে জাবড়ে ধরেন। তারপরে ঘোড়াটা কোরবান আলীকে অনেক ছোটানোর চেষ্টা করে, কিন্তু কোরবান আলী নাছোড় বান্দা, ঘোড়াটার গলা কিছুতেই ছাড়ছেন না। এরপরে ঘোড়াটা কোরবান আলীকে টানতে টানতে তার বাড়ির দক্ষিণ পাশের একটা ঘরে গিয়ে পড়ে, কিন্তু তারপরেও কোরবান আলী ঘোড়াটার গলা ছাড়েননি। ঘোড়াটা যখন অনেক ছোটাছুটি করেও ছুটতে পারছে না, তখন কোরবান মিয়া ঘোড়াটাকে বলে যে আমি জানি তুই কোনো ঘোড়া না, তুই হলি জিন, আর তোর নাম টরা বাররা। তখন ঘোড়াটা কথা বলতে শুরু করে। একটা ঘরে গলায় ঘোড়াটা বলে, তুই ঠিকই বলছিস, আমি টরা বাররা। আমি তোর নাতনিকে নিয়ে যাব, যাতে তোরা এখান থেকে চলে যাস। কিন্তু তোরা তারপরেও যাসনি, আমাদেরকে বিরক্ত করেছিস এতদিন। তারপরে কোরবান আলী বলেন যে এইখানেই থাকবো, আর তোকেও আজকে ছাড়বো না। কিছুক্ষণ পরে ফজরের আজান দিবে, তখন তোকে ধরে হুজুরের কাছে নিয়ে যাব, আর তোর
তারপরেই তোকে মেরে ফেলবো। এটা জিনকে কোরবান আলী বলছেন। এই কথা শুনে শাফিন ভাই ঘোড়াটা অনেক ভয় পায় এবং বলে, তুই আমাকে ছেড়ে দে, আজান দিলে আমি এমনি থাকতে পারবো না, তুই আমার ক্ষতি করিস না। তখন কোরবান আলী বলে, ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেব, কিন্তু তুই আর এখানটায় আসবি না, অনেক দূরে চলে যাবি। ঘোড়াটা বলে, আচ্ছা ঠিক আছে, আমি দূরে যাব, আমাকে ছেড়ে দে। তারপরে কোরবান আলী ঘোড়াটাকে ছেড়ে দেয়। তখন ঘোড়াটা লাফ দিয়ে গাছে উঠে যায় আর আসল রূপ ধারণ করে বলে, আমি তো চলেই যাব, কিন্তু যাওয়ার আগে তোকেও শেষ করে যাব। এই কথা বলার পরে টরা বাররা নামক জিনটা বাতাসে মিশে যায়। তারপরে সকালের ফজরের নামাজের পরে সবাই কোরবান আলীর বাড়িতে ছোটাছুটি। তো আমিও গেলাম, সবার সাথে গিয়ে দেখি কোরবান আলী তাদের ঘরের দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর পুরো শরীর মাটি দিয়ে ঘেরা। আর বাড়ির সাইডে মহিলারা তার জন্য বড়ই পাতা আরো বিভিন্ন উপকরণ দিয়ে একটা বড় পাতিলে গরম পানি করছে। আমি মসজিদের হুজুরের কাছে এসে তাকে সূরা পড়ে ফু দিচ্ছিল। কিছুক্ষণ পরে কবিরাজ আসলো। আরো কত মানুষের আনাগোনা বাড়িটিতে, কিন্তু কোনো লাভ হয়নি। ধীরে ধীরে কোরবান আলী সেদিনের পর থেকে অসুস্থ হয়ে পড়ে। তার খাওয়া দাওয়া একেবারেই কমে যায়। আমরা যখন মাঝে মাঝে গিয়ে দেখতাম, তখন দেখি তার ডান হাত দিয়ে কোনো কিছু করতে পারছেন না, বুকের মাঝে তুলে রাখতেন, অনেকটা প্যারালাইসিসের মতো। তার কিছুদিন পরে হাঁটতেও পারছিলেন না, আর কিছু খেতেও পারছিলেন না। এরপরে কোরবান আলীর ছেলেরা সেই জমিটা বিক্রি করে দেয় এবং অন্য জায়গায় চলে যায়। তখন কোরবান আলী শুকিয়ে কাঠ হয়ে গেছে, শুধু তার আত্মাটা শরীরে বাকি ছিল। তার বউ বলছিল, সারাদিনে 5 টাকার একটা রুটি পর্যন্ত খাইয়ে শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ, লালমনিরহাট জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার একজন প্রতিবেশীর কাছ থেকে, যিনি আমাকে ঘটনাটি বলেছেন। উনি বলেছিলেন যে এই ঘটনাটা বহু বছর আগের এবং ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো মর্গের একটি ঘটনা। তো এই ঘটনাটি আমি প্রথমে একদমই বিশ্বাস করিনি, কিন্তু ঘটনাটির বিবরণ শুনে আজও বিষয়টি আমি একদমই ভুলতে পারিনি। তাই ভাবলাম যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করি। তো রাসেল ভাই, এই ঘটনাটি আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের। সময়টা তখন 1975 সাল কি 76 সালের। এক বর্ষার রাতে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত নারীকে হাসপাতালে আনা হয়। আর এই মানে অজ্ঞাত নারীর আসলে প্রকৃত কোনো পরিচয় জানা যায়নি তখনও, কিন্তু চিকিৎসকরা তাকে একদমই অনেক চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি। মৃত্যুর পর তার মরদেহকে পাঠানো হয় সেই হসপিটালের পুরনো মর্গে নেওয়ার সময় কর্মচারীরা হঠাৎ করে লক্ষ্য করেন মহিলার বুকে শক্ত করে জড়িয়ে আছে কয়েক মাসের একটা ছোট শিশুকন্যা। সবাই ভেবেছিল শিশুটিও হয়তো মারা গিয়েছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো শিশুটি সম্পূর্ণভাবে সুস্থ ছিল। তার শরীরে কোনো আঘাত বা চিহ্ন পর্যন্ত ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ মহিলার পরিচয় খোঁজার জন্য অনেক চেষ্টা করে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, থানায় খবর পাঠানো হয়, আশেপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয় এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে, এলাকার যারা মানিগুণী ব্যক্তি আছে, তাদের সবাইকে জানানো হয় এই ঘটনাটি। কিন্তু এত চেষ্টার পরেও কেউ তার আসল পরিচয় জানতে পারেনি। শেষ পর্যন্ত অজ্ঞাত পরিচয় হিসেবেই মহিলাটাকে দাফন সম্পন্ন করা হয়। সেই হাসপাতালে কাজ করতেন আব্দুল কাদির নামের একজন মর্গের সহকারী।
যার স্ত্রী রওশন আরার সঙ্গে দীর্ঘ পুরনো বছরের সংসার ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। রাসেল ভাই, এই সন্তান না থাকার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়ে যেত। এরপর ওই যে মহিলার কাছ থেকে যে শিশুটি পায়, সেই শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ সেই মর্গের সহকারীকে দান করেন এবং বলেন যে তোমরা এই শিশুটিকে তোমাদের নিজেদের সন্তান হিসেবে মানুষ করবে এবং তাকে অনেক ভালো একটা পরিচয় দিবে, আমরা সবাই সেটাই আশা করি। এর কয়েক সপ্তাহ অপেক্ষা করার পর এই হাসপাতাল কর্তৃপক্ষ এটা বলেছিল যে তোমরা আগেই এটা নিজেদের মতো করে নিও না, বিষয়টাকে এভাবে দেখো, যদি কোনো খবর আছে, কারণ আমরা তো সারা বাংলাদেশে খবর পৌঁছে দিয়েছি, যদি কোনো খবর আসে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই শিশুটিকে দিতে হবে। তো এর প্রায় 2-3 সপ্তাহ 4 সপ্তাহ যখন 1 মাস কেটে গেছে, তখন হাসপাতাল কর্তৃপক্ষ একদম ওই যে যিনি মর্গের সহকারী ছিলেন তাকে ওই শিশুটিকে একদমই দিয়ে দেয়। এবং শিশুটি যেহেতু তার নিজের নাম বলতে পারতো না, কোনো কিছুই সে করতে পারতো না, এজন্য ওই কর্মচারী আব্দুল কাদের তার নাম রাখে তানহা। প্রথম কয়েক মাস সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তারপর শুরু হয় অদ্ভুত রকমের কিছু ঘটনা, যেই ঘটনাগুলো এই আব্দুল কাদেরের জীবনটাকে তছনছ করে দেয়। আব্দুল কাদের রাতের ডিউটিতে মাঝে মধ্যেই দাবি করতেন যে গভীর রাতে মর্গের করিডোরের সাদা কাপড় পরা একটা নারীকে হেঁটে যেতে দেখতেন তিনি। কেউ কাছে যেতে চাইলে অবয়বটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কোনোভাবেই এই যে নতুন যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটার সমাধান দিতে পারে না সেই আব্দুল কাদের। তিনি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান এবং মর্গের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে জানান, কিন্তু বিষয়টি সবাই গুজব বলেই উড়িয়ে দেন। কিন্তু এক রাতে আব্দুল কাদের যখন এরকম একটা ঘটনা প্রত্যক্ষভাবে আর কি দেখেন, তখন তার জীবনটা এলোমেলো হয়ে যায়। সেই দিনের গভীর রাতে তিনি বাড়িতে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে তার স্ত্রীর চিৎকার করে ঘুম ভেঙে যায়। তার স্ত্রীর নাম হচ্ছে রওশন আরা। আর রওশন আরা কাঁপতে কাঁপতে বলেন, কিছুক্ষণ আগে তিনি ঘুম ভেঙে দেখেছেন তানহা তার যে মেয়েটাকে নিয়েছিল সেই মেয়েটাকে বিছানায় নেই। চারপাশে খোঁজাখুঁজির পর তিনি দেখতে পান ঘরের এক কোণে সাদা কাপড় পরা এক নারী শিশুটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। নারীর মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত রকমের একটা মমতা। ভয়ে রওশনারা চিৎকার করে উঠতেই অবয়বটি শিশুকে বিছানায় শুইয়ে দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর থেকে এমন ঘটনা আরও কয়েকবার ঘটেছে, কিন্তু এই বিষয়টার সঠিক একটা সমাধান তখনও তারা পায়নি। তানহা আস্তে আস্তে বড় হতে থাকে, কিন্তু ছোটবেলা থেকেই তার আচরণ ছিল বেশ কিছুটা রহস্যময়। সে প্রায় একা একা কার সাথে যেন কথা বলতো, কখনো হাসতো, আবার কখনো কারো দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতো, অথচ সেখানে রওশনারা কাউকে দেখতে দেখেনি। এই বিষয়টা যখন ধীরে ধীরে অনেক দূর গড়াতে থাকে, তখন একদিন রওশনারা তাকে জিজ্ঞাসা করে, মা, তুমি একা একা কার সাথে কথা বলো? আমরা তো কাউকে দেখি না। তখন তানহা শান্ত গলায় উত্তর দিল, আমার আম্মা আসে, উনি আমার সঙ্গে গল্প করেন। এই কথাটা শুনে রওশনারার শরীর একদম শিউরে ওঠে। বছরের পর বছর কেটে যায় এবং তানহা আস্তে আস্তে যুবতী হতে থাকে। সেই দিনের ঘটনাটি রওশনারা তার স্বামীকে, কারণ তিনি তার সন্তানকে হারাতে চাননি। এরপর আস্তে আস্তে তানহা যুবতী হয়ে ওঠে। অবশেষে তার বিয়ে ঠিক হয়ে যায় এবং
বিয়ের দিন ঘনিয়ে আসে। সেই দিন বাড়িতে আনন্দের একটা পরিবেশ, সবাই বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কনের সাজে বসেছিল তানহা, কিন্তু হঠাৎ করেই আব্দুল কাদের কোনো একটা কাজে তার ঘরের সামনে এসে দাঁড়ান। আর তখনই তিনি এমন একটা দৃশ্য দেখেন যা দেখে নিস্তব্ধ হয়ে যায় তার পুরোটা সময়। তিনি দেখেন তানহার সামনে বসে আছে সাদা শাড়ি পরা একটা মহিলা। মহিলাটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, আর সেই স্পষ্ট দেখা যাচ্ছিল না, এর জন্য তিনি বেশ খানিকটা কাছাকাছি যায়। আর যেয়ে তিনি মহিলাটার মুখটা স্পষ্ট দেখেন, আর সেই মুখটা ছিল বহু বছর আগের মর্গে আনা সেই অজ্ঞাত মৃত নারীর মুখের সঙ্গে হুবহু মিলে যায়। কিছুক্ষণ পর অবয়বটি ধীরে ধীরে ঝাপসা হয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এরপর আব্দুল কাদের কাঁপা কাঁপা গলায় তার মেয়েকে জিজ্ঞাসা করেন, মা, তুমি কার সঙ্গে কথা বলতেছিলে? তানহা অবাক হয়ে বলে, আপনি কি তাকে দেখেছেন? উনি তো আমার মা, ছোটবেলা থেকেই মাঝে মধ্যে আমার কাছে আসেন। আজ আমাকে দোয়া করতে এসেছিলেন। এবং এটা শোনার পর আব্দুল কাদের একদমই সেখানে নিস্তব্ধ হয়ে যায়। উনি বলেন, মা, তোমার যে মা এসেছিল, এটা কি আজকেই প্রথমবার এসেছিল নাকি আরও এর আগে এসেছিল? তখন তানহা বলে যে আমি প্রায় সময় আমার মাকে দেখি, তিনি আমার সাথে আসেন, আমার সাথে সুখ দুঃখের আলাপ করেন। তখন আব্দুল কাদের তানহাকে বলে যে তোমার যে মাঝে মধ্যেই তোমার কাছে আসে এবং তোমার সাথে যে কথা বলে, এটা বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? এটা কি আমাদের জন্য ক্ষতি হবে না কি হবে? এই বিষয়টি আসলে তানহার কাছ থেকে জানতে চান। তখন তানহা বলে যে আসলে তার মা তাকে খুব বেশি ভালোবাসতো, তাদের একটা সন্তানই ছিল। বিয়া হওয়ার প্রায় 15 বছর পর তাদের ওই তার মার ঘরে তানহা আসে এবং কোনো একটা সড়ক দুর্ঘটনায় তার বাবা এবং মা দুজনেই মারা যায়। কিন্তু তার বাবার আসলে লাশটা কেউ খুঁজে পায়নি। তার মায়ের লাশটা তার মা তাকে এইভাবে আঁকড়ে ধরে আসছিল, এজন্য তার মায়ের লাশটা আসলে ওই হাসপাতাল কর্মীরা পায়। এবং এরপরের কাহিনী তো সব কিছুই আব্দুল কাদের জানে। কিন্তু এখানে একটা কথা আছে যে তার মা এখনও যে তার কাছে আসে, এই বিষয়টাকে আব্দুল কাদের খুব ভালোভাবে দেখতেছিল না। উনি ভাবতেছিল যে এই বিয়ে হওয়ার পর যখন এই মেয়েটা শ্বশুরবাড়িতে যাবে, যখন সবাই বুঝতে পারবে যে আসলে এর সঙ্গে এরকম কিছু একটা আছে, তখন তো বিষয়টা ভয়ের হবে। তখন তানহাকে আব্দুল কাদের বলে যে দেখো, এই বিষয়টা তো ঠিক আছে, আমরা তো মানুষ, কিন্তু যখন কোনো একটা অবয়ব বা কোনো একটা আত্মা টাইপের কিছু একটা আসবে আর এই বিষয়টা তোমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারবে, তখন তো বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে। তুমি তোমার মাকে বলো যেন তিনি আর কি তোমার শ্বশুরবাড়িতে যেন কোনো দিন না আসে, তুমি যখন আমাদের বাড়িতে আসবা তখন যেন তোমার মা আসে। তো এই বিষয়টা যখন তানহা জানতে পারে তখন তানহার মনটা খুবই খারাপ হয়। কিন্তু আব্দুল কাদের এবং তার স্ত্রী রওশনারা যখন তাকে বিষয়টাকে খুবই ভালোভাবে নিখুঁতভাবে খুঁজিয়ে বলে, তখন আর কি সে তানহা রাজি হয়। এবং তানহার যে হঠাৎ করে এরকম একটা সমস্যা হওয়ার কারণে তানহার বিয়েটা একদিন পিছিয়ে দিতে চায় তারা। কারণ তার মাকে সে চাইলেই তো তার মাকে আসতে পারে না, তার মাকে তাই সে নিয়ে আসতে পারে না। তার মা যখন চায় তখনই তার সঙ্গে শুধু কথা হয়। তো তখন তানহা বলে আসলে এই বিয়েটা পিছিয়ে যাওয়ার দরকার নাই, আমার মনে হয় আমার মা এই বিয়ের আমার সব কথা শুনতেছেন, আমার সুখ দুঃখ সব কিছুই উনি দেখতেছেন। তো আমার মনে হয় না উনি আসবেন। আমার মনে হয় যে আমার খুশি তার খুশি। আর আমার বিয়ে হওয়ার পর যদি আমি সুখে থাকি, আমি যদি কোনো কষ্টে না থাকি, তাহলে মনে হয় না আমার মা আর কখনো আমার কাছে আসবে। তো এটার পর আর কি তানহার বিয়ে হয়ে যায়। সেই রাতেই বিয়ে হয়ে যাওয়ার পর তার সঙ্গে বিয়ে হয় একজন হাসপাতালের ডক্টরের, যিনি খুবই ভালো একটা ডক্টর, খুব ভালোই খুব ভালো একজন আর কি মানুষ, যিনি সবার চিকিৎসা খুব ভালোভাবে করেন। তো এটা দেখার পর ওই তানহাকেও উনি খুব ভালোবাসেন। এবং তানহা আসলে এতটাই মায়াবী একটা মেয়ে ছিল
যে তাকে কেউ আর কি অবহেলা করতে পারবে না। তো এটা যখন তানহা খুব ভালো ছিল বা তানহা খুব সুখে ছিল, এটা দেখার পর হয়তো তার মা কোনোদিন সেখানে আসেনি এবং এরপরে কেটে গেছে অনেক বছর। তানহা এখনও জীবিত আছে, তানহার পরিবার খুব ভালোভাবেই চলতেছে। কিন্তু ওই যে হাসপাতাল কর্মী আর তার যে স্ত্রী, তারা দুজনেই মারা যায়। কিন্তু তানহার মুখ থেকে এই ঘটনাটা আর কি শোনা হয়েছে। ঘটনা ঘটেছিল বার্লিনের একটা জার্মান ছেলের সাথে। তো ছেলেটার নাম অ্যান্ড্রিউ। এটা 2006-7 দিকের ঘটনা। অ্যান্ড্রিউ ভার্সিটি শেষ করে বাসায় ফিরছিল। ফেরার পথে তার ফোনে একটা কল আসে তার বাবা। তার বাবা ফোন করে তাকে বলে, তোর প্রতিবেশী আন্টিটা মারা গেছে। অ্যান্ড্রিউ তার বাবাকে জিজ্ঞেস করে, কিভাবে মারা গেল? তার বাবা জানায়, বাসায় আয়, সুইসাইড কেস। সে বাসায় যায়। সে পৌঁছাতে পুলিশ এসে সেখান থেকে লাশটাকে ততক্ষণে নিয়ে চলে যায়। সে তার আন্টির বাসায় ঢুকে দেখে তার আন্টির বেডরুমে পুলিশের প্রবেশ নিষেধাজ্ঞা জানিয়ে গেছে। বাইরে থেকে উকি দিয়ে দেখতে পায় তার আন্টির বিছানার উপর প্রচুর রক্তের দাগ। বেডশিট, ফ্লোর সম্পূর্ণটা জুড়ে শুধু রক্ত। অ্যান্ড্রিউ তার বাবাকে জিজ্ঞেস করে, সুইসাইড নাকি মার্ডার কেস? এত রক্ত কেন? তার বাবা জানায়, বাসার সিকিউরিটি তো হাই, মার্ডার কেস হওয়ার সম্ভাবনা তো দেখছি না। আমরা ওনার হাজবেন্ডের ফোন পেয়ে রুমে ঢুকে দেখতে পাই ওনার হাত পায়ের রক কাটা, গল করে রক্ত পড়তে পড়তে সম্পূর্ণ বিছানা চুপচুপে অবস্থা। মার্ডার নাকি সুইসাইড সেটা পুলিশই সেদিন কিছুদিন পর ভালো জানাতে পারবে। কিছুদিন পর পুলিশ ওনাদের জানিয়ে দেয় এটা সুইসাইড কেস ছিল। বাসার ফোর্স এন্ট্রি কোনো চিহ্ন বা ডেড বডির গায়ে ধস্তাধস্তির কোনো চিহ্ন পুলিশ খুঁজে পায়নি এবং কেসটা ক্লোজ হয়ে যায়। পরবর্তীতে লাশটা তাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন করে দেওয়া হয় একটা গ্রেভইয়ার্ডে। এদিকে অ্যান্ড্রিউর মন ভীষণ খারাপ ছিল। প্রতিবেশী আন্টি হলে ওনার সাথে সম্পর্ক ছিল খুব ভালো এবং হুট করে সুইসাইড কেন করে বসলো এটা তিনি ভেবে পাচ্ছিলেন না। যিনি সুইসাইড করেছেন তিনি অ্যান্ড্রিউর আপন আন্টি ছিলেন না, প্রতিবেশী ছিলেন। তো ওনার স্বামী আর ওনার অনেক বছর বিয়ের পর ওনাদের কোনো সন্তান ছিল না। ওনারা অ্যান্ড্রুকে নিজের ছেলের মতো দেখতেন। যাই হোক, বাকি সবার মতো অ্যান্ড্রিউ একসময় সেই ট্রমা থেকে বের হয়ে আসে। এর প্রায় বছর খানেক পর শুরু হয় মূল ঘটনা। রাত প্রায় 3টার দিকে অ্যান্ড্রিউ তার প্রতিবেশী সেই আঙ্কেল তাকে ফোন দিয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি আমার বাসায় আসো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বেডরুমের দরজা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে, আমি না বের হতে পারছি না। আর দরজার ওপাশ থেকে উল্টাপাল্টা সব শব্দ হচ্ছে। এটা বলা শেষ হবার সাথে সাথেই ওপাশ থেকে অ্যান্ড্রিউর আঙ্কেলের কাছে আঙ্কেলের টানা কয়েকটা ভয়ার্থ চিৎকার শুনতে পায়। সে তার বাবাকে নিয়ে আঙ্কেলের বাসায় যায়। অ্যান্ড্রিউ তার কাছে তার ওদের বাসার চাবি ছিল, যেহেতু তার আন্টি আঙ্কেলের সাথে খুব ঘনিষ্ঠতা ছিল। তারা লক খুলে ভিতরে গিয়ে দেখে আঙ্কেলের বেডরুমের দরজার সামনে কারো রক্ত মাখা পায়ের ছোপ ছোপ দাগ, যেটা যেতে যেতে তাদের বারান্দার সামনে এসে মিলিয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, পায়ের ছাপটা স্বাভাবিক মানুষের পায়ের তুলনার থেকে অনেক বড় ছিল আর সরু ছিল। পায়ের দাগের সাথে 3টা আঙ্গুলের ছাপ। দুজন খুব অবাক হয়ে তাকিয়ে থাকে বারান্দার ওদিকে। কেউ যদি বাসার ভেতরে এসেও তবে বারান্দার এদিক দিয়ে বের হবে, কিভাবে বের হবে? বের হওয়ার তো কোনো পথই নেই বারান্দার ওই সাইডটা দিয়ে। তারা ঘুরে এসে বেডরুমের দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখতে পায় ওর আঙ্কেল বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। নাক মুখ দিয়ে তখনও রক্ত বের হচ্ছিল না। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুদিন পর সুস্থ হলে অ্যান্ড্রিউ আর ওর বাবাকে তিনি জানান। সেদিন সেই রাতে তিনি হুট করে শুনতে পান ওনার বেডরুমের বাইরে থেকে ক্ষিপ্ত কোনো জন্তুর গলার স্বর ভেসে আসছিল। উনি উঠে সেদিকে যান এবং দেখেন ওখানে কেউ নাই। রুমে ফিরে এসে শোয়ার পর কিছুক্ষণ পর ওনার খাটের নিচ থেকে অনেকগুলো বিড়ালের সাথে একসাথে ঝগড়ার শব্দ আসতে থাকে। উনি কিছুটা অবাক হয়ে খাটের নিচে তাকাতেই দেখেন প্রায় মানুষের সাইজের একটা বিড়াল আকৃতির অবয়ব ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত শব্দ করছে। উনি তাড়াতাড়ি মাথা উপরে তুলে এনে চোখ কচলে আবারও নিচে তাকান, দেখেন খাটের নিচে কিচ্ছু নেই। উনি উঠে পানি খান। পানি খেয়ে বিছানায় ফেরার সময় অন্ধকারের মধ্যে ওনার পা পড়ে যায় লোমশ কিছু একটার উপর। উনি লাফিয়ে ওঠেন। লাইটের সুইচের দিকে যেতে নিয়েছেন, ঠিক এমন সময় অচেনা কোনো কিছু ওনার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে নখ আর ধারালো দাঁত দিয়ে তার পিঠে আঘাত করতে শুরু করে। উনি কোনো রকমে উঠে গিয়ে অ্যান্ড্রুকে ফোন দেন। তারা দরজায় আসতেই জিনিসটা উধাও হয়ে যায় আর রবার্ট আঙ্কেল সেন্স হারিয়ে ফেলেন।
রবার্ট আর তার বাবা মনে মনে ভাবে বোধহয় স্ত্রীর মৃত্যুর ট্রমা থেকে এখনো বের হয়ে আসতে পারেনি তিনি, বেশি টেনশনের কারণে এসব উল্টাপাল্টা জিনিস বলছে। যাই হোক, সেফটির জন্য ওনারা অ্যান্ড্রিউর আঙ্কেলকে নিয়ে পুলিশ স্টেশনে এই ব্যাপারটা সম্পর্কে জানিয়ে আসে। পুলিশ অ্যান্ড্রিউ এর আঙ্কেলকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আপনার স্ত্রীর মৃত্যুর এই ঘটনাটা কানেক্টেড কোনোভাবে? উনি জানায়, না, সেরকম কিছু আমার মনে হয়নি। তবে সেই রাতে যা হয়েছিল তা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা আমার হ্যালুসিনেশন ছিল না। আমি দেখেছিলাম, আমি অনুভব করেছিলাম যে আমার বাসার সামনে এমন কিছু একটা ছিল সেই রাতে, যাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি। পুলিশ তারপর জিজ্ঞেস করে, আপনাদের বাড়িটা আপনারা নিজেরা বানান, তাই না? ওই আঙ্কেল উত্তর দেয়, না, বাড়িটা আমি আর আমার স্ত্রী 4 বছর আগে একজন ডক্টরের কাছ থেকে কিনেছিলাম। পুলিশ সেই ডক্টরের ঠিকানা চেয়েছিল, কিন্তু তার আঙ্কেল খুব একটা মনে করতে পারেনি, শুধু বলেছিল বাড়িটা কেনার পর তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি। এরকম টুকটাক কিছু তথ্য দিয়ে সে ফিরে আসে। উনি স্বাভাবিকভাবে বাসায় ফিরে আসেন। কয়েকটা দিন কেটে যায়। তিনি একদিন কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসায় উদ্দেশ্যে হাঁটছিলেন। ওনাদের বাসায় যাওয়ার পথটা বেশ অনেকটা নির্জন হয়ে পড়তো সন্ধ্যার দিকে। ওনাকে যে রাস্তাটা থেকে বামে টার্ন নিতে হতো সেই রাস্তার পাশ থেকে ওনার সাথে আবারও অদ্ভুত জিনিস ঘটা শুরু হয়। হাঁটতে হাঁটতে উনি তার স্ত্রীর কথা ভাবছিলেন। উদাস হয়ে দীর্ঘ শ্বাস ছাড়ার সময় ওনার কানের কাছে ওনার নাম ধরে ডাকা একটা কণ্ঠ ভেসে আসে, ক্লিন্টন, ক্লিন্টন। উনি আতঙ্কিত হয়ে ওঠেন, কারণ উনি যে কণ্ঠটা শুনছিলেন সেটা হুবহু তার মৃত স্ত্রীর গলার স্বর। উনি হাড় কাঁপানো শীতের মধ্যে কণ্ঠটা শুনে ঘামতে শুরু করেন। দৌড় দেবেন চিন্তা করেন, কিন্তু তার পা কাজ করছিল না। মনে হচ্ছিল কেউ ওনাকে মাটির নিচ থেকে চেপে ধরেছে। সাহস করে কোনো রকমে অ্যান্ড্রু তার বাসার ওদিকে দৌড় দেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটা পরিত্যক্ত ওয়্যার হাউসের সামনে এসে হাঁপাতে শুরু করেন। দাঁড়িয়ে হালকা রেস্ট নিচ্ছিলেন, এমন সময় তিনি খেয়াল করেন ওয়্যার হাউসের বিশাল আকারের দরজাটা আলতো করে খুলে যায়। দরজার ফাঁক দিয়ে কেউ একজন মাথা বের করে উকি মারতে লাগছিল। উনি ঠিকঠাক ভাবে তাকানোর পর বুঝে ফেলেন কেউ একজন ওনার দিকে উকি মারছে, কিন্তু স্ট্রিট লাইটের আলোতেও তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন না উকি দেওয়া মানুষটার মুখ। উনি সেদিকে এগিয়ে যেতে শুরু করেন। দরজার সামনে আসতেই দেখেন কেউ নাই। আবারও ভয় পেয়ে যান। সাথে সাথে ভেতর থেকে একটা ডাক পড়ে ওনার উদ্দেশ্যে, ক্লিন্টন, আমার সাথে যাবে না তুমি? উনি এবার আরো ক্লান্তির তোয়াক্কা করলেন না, হাঁপাতে হাঁপাতে শুরু করলেন এবং অ্যান্ড্রুদের বাসার সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে তখন উনি অ্যান্ড্রুয়ের রুমে। অ্যান্ড্রু জিজ্ঞেস করছিলেন, কি হয়েছে আপনার? ক্লিন্টন আঙ্কেল কিছু বলে না, মনে মনে ভাবেন বলে লাভ নেই, কেউ বিশ্বাস করবে না। উনি কথাটা এড়িয়ে যান, শুধু বলেন, রাস্তায় চোরের পাল্লায় পড়েছিলাম। উনি তার নিজ বাসায় চলে আসেন বিকেলের দিকে। রাতে হালকা ড্রিঙ্ক করেন তিনি। টেবিলেই বসেছিলেন অনেকক্ষণ। উঠে যাওয়ার সময় তার মনে হতে থাকে ওনার পেছনে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে কেউ। বেশ জোরে জোরে নাড়াচাড়া করছে, পায়চারি করছে। মেঝেতে কেউ জানি নখ জোরে জোরে ঘষছে। পেছনে ফিরে তাকান, দেখেন কিচ্ছু নেই। ধরে নেন ড্রিঙ্ক করার কারণে উল্টাপাল্টা শুনছেন। রুমের দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে ওনার দিকে একটা ডাক পড়ে, ক্লিন্টন, আমার গলার দড়িটা খুলে দিয়ে যাও, আমার দম বন্ধ হয়ে আসছে। উনি এবার একটু নড়ে চড়ে দাঁড়ান, কারণ যেটা শুনছিলেন সেটা তার স্ত্রীর গলা। পেছনে ফিরে তাকাতেই দেখেন ওনার স্ত্রী গলায় দড়ি দেওয়া অবস্থায় শূন্যে ঝুলে আছে। উপরের দিকে তাকাতেই দেখেন ঘরের সিলিং এ টিকটিকির মতো করে কোন একটা মানব আকৃতির জন্তু সেই দড়িটা ধরে রেখেছে, আর খানিকটা পরে সেটা ধরে টানছে। আর এদিকে ঝুলন্ত দেহ নিয়ে ওনার স্ত্রীর মতো দেখতে রক্তাক্ত শরীরটা বারবার ওনাকে বলছে, গলার দড়িটা খুলে দিয়ে যাও। উনি এক দৌড়ে রুমের ভেতরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে পুলিশকে ফোন করে বলেন তার হেল্প লাগবে, তার সাথে উল্টাপাল্টা ঘটনা হচ্ছে। তো ফোনটা রেখে লাইট অফ করে বিছানায় গুটিসুটি হয়ে বসে পড়েন তিনি। কয়েক সেকেন্ড পরে উনি অনুভব করেন কেউ একজন ওনার পাশে বিছানায় এসে বসেছে আস্তে করে। ওনার সামনে বড় নিঃশ্বাস ফেলছে। উনি এক হাতে বালিশটা নিয়ে সেদিকে বাড়ি মারেন, কিন্তু কোনো কিছুই সেদিকে পান না। তবে নিঃশ্বাসের শব্দটা তিনি পেয়েই যাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন বালিশটা কোনো কিছু ভেদ করে বেরিয়ে এলো। আস্তে করে উঠে গিয়ে লাইটের সুইচটা জ্বালাতে দেখেন স্ত্রীর রক্তমাখা শরীর নিয়ে ওনার বিছানায় বসে আছে। মুখটার বর্ণনা তিনি পুরো দিতে পারেননি, শুধু বলেছিলেন যাকে দেখেছিলাম সে হুবহু আমার স্ত্রীর মতো দেখতে। শুধু মুখটায় কোনো ঠোঁট ছিল না,
মাংসবিহীন চোয়াল ভেদ করে বেরিয়ে আসছিল, কাটার মতো অসংখ্য দাঁত আর বেশ লম্বা একটা জিহ্বা। দেখে মনে হচ্ছিল গ্রন্থ পুস্তকে পড়া কোনো কাল্পনিক শয়তান তার সামনে হাজির হয়েছে। উনি দৌড়ে দরজার সামনে গিয়ে দরজা টানতে শুরু করলেন। খুলছিল না দরজাটা। ওনার স্ত্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ওনাকে বলে, ভয় পাচ্ছ কেন? আমার সাথে আসবে না? এটা বলে ওনার দিকে এক লাফ দেয়। সাথে সাথে মেইন গেটে কলিং বেলের শব্দ, আর ওনার স্ত্রীর মতো অবয়বটা ওনার সামনে থেকে উধাও। দৌড়ে গিয়ে মেইন গেট খুলে দেখেন পুলিশ এসছে। সবকিছু পুলিশকে বলেন। পুলিশ ওনাকে দেখেই বুঝে ফেলেছিল উনি ড্রিঙ্ক করেছেন এবং স্বাভাবিক সত্তায় নেই। পুলিশ বলে, স্যার আপনি হ্যালুসিনেশন হয়েছে, এরপর থেকে পুলিশ ডাকা তাকে ভালোভাবে চেক করে নেবেন, নইলে আপনি বিপদে পড়বেন। পুলিশ আর ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখলো না। উনি ঠিক করেন এই বাসায় আর থাকা যাবে না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অ্যান্ড্রুদের বাসায় চলে যান তিনি। পরদিন তার এক কাজিনের বাড়িতে চলে যাবেন বলে ঠিক করেন। অ্যান্ড্রুদেরকে উনি ওই রাতের সবকিছু পুরোপুরি বলেন, কিন্তু তারা ওনাকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করতে পারছিল না। উনি নিজেকে অসহায় ভাবতে শুরু করেন। সবকিছু থাকার পরও কেন যেন নিজেকে ভীষণ একা লাগতে শুরু করে তিনি। কাউকেই বিশ্বাস করাতে পারছিলেন না যে ওনার সাথে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটছিল। তবে উনি মনে মনে এটা বিশ্বাস করে নেন, যাদের সাথে সব ঘটনা ঘটে না তারা এসব বিশ্বাস করতে চায় না। পরদিন তিনি তার এক কাজিনের বাসায় চলে যান। এদিকে রাতে অ্যান্ড্রু বাড়িতে ফিরছিল তার আন্টির বাসার সামনে দিয়ে। ক্রস করে যাবার সময় হঠাৎ তার চোখ পড়ে ওই বাসার বারান্দার দিকে। আচ্ছা আলোর মধ্যে সে দেখতে পায় একটা মহিলা অবয়বের মতো কেউ একজন বারান্দার দেওয়ালে টিকটিকির মতো ঝুলে আছে। অ্যান্ড্রু বিষয়টা স্বাভাবিকভাবে নেয় না। তাড়াতাড়ি করে সে তার বাসায় ঢুকে একটা রুমের জানালার সামনে যায়, যে জানালা থেকে সরাসরি তার সেই আন্টিদের বারান্দার ভিউ পাওয়া যায়। জানালা দিয়ে তাকাতেই সে দেখে কিচ্ছু নেই, বারান্দায় কিচ্ছু নেই। জানালাটা বন্ধ করে ব্যাক করার সময় পেছন থেকে একটা চাপা হাসির শব্দ শুনে সে স্টিল হয়ে যায় সেখানে। ঘাটটা ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় আন্টির মতো একটা অবয়ব বারান্দায় দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে আছে, তার দিকে ইশারা করে ডাকছে। কিছুক্ষণ পর কি যেন হলো, অ্যান্ড্রু তার ব্রেনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। চুপচাপ বাসা থেকে বের হয়ে তার আন্টির বাসার দিকে যেতে শুরু করে। লক খুলে ভেতরে ঢুকে দরজাটা আবার লক করে চাবিটা সে অন্ধকারেই কোথাও ছুঁড়ে ফেলে। সে এগুলো করছিল কিন্তু তার নিজের উপর কন্ট্রোল ছিল না। চাবিটা ফেলে দেওয়ার পর তার শরীরে একটা ঝটকা লাগে, সে নিজেকে স্বাভাবিক অবস্থায় পায়। হুট করে চোখের সামনে এমন ঘুটঘুটে অন্ধকার দেখে সে ঘাবড়ে যায়। মনে মনে ভাবতে শুরু করে, আমি এখানে কিভাবে এলাম? কিছুক্ষণ পর গত 5 থেকে 10 মিনিটের ঘটনাগুলো তার মনে পড়ে যায়। সে নিজে নিজে এখানে এসেছে সেটাও তার মনে পড়ে যায়। পেছনে ঘুরে দরজা ধরে টানাটানি ধাক্কাধাক্কি করতে শুরু করে, কিন্তু সে দরজা খুলতে পারছিল না। মোবাইল বের করে ফ্ল্যাশ হাতে চাবিটা এদিক সেদিক খুঁজতে শুরু করে, কিন্তু কিছু দূর যাবার পর সে খেয়াল করে মেঝেতে আবারও সেদিনের মতো রক্তমাখা বড় বড় পায়ের ছোপ ছোপ দাগ ধরে ফলো করতে করতে সেই বাসাটার পেছনের দিকে একটা দেয়ালের সামনে এসে দাঁড়িয়ে যায়। দেখতে পায় চাবিটা সেখানে পড়ে আছে। চাবিটা ওঠানোর জন্য নিচু হওয়ার সাথে সাথেই ওর পিঠের উপর বেশ ভারী কিছু একটা পা ফেলা অনুভব করে এবং সেই ওজনের কারণে মেঝেতে প্রায় শুয়েই পড়ে সে। এদিক সেদিক তাকিয়ে কিছু দেখতে পায় না। তাড়াতাড়ি করে চাবিটা নিয়ে দরজার সামনে আসতেই তার চোখ পড়ে দরজার সিলিং এর উপর। সে বলছিল, আমি ওটা কি দেখছিলাম আমার মনে নাই, কিন্তু মনে হচ্ছিল যে ভিন গ্রহের কোনো প্রাণী আমার সামনে এসছে। এরকম কোনো জন্তু কিংবা মানুষ কোনোটাই আমি দেখিনি এবং ভবিষ্যতে আমি দেখতে চাই না। লোমশ বিদঘুটে চেহারার একটা জন্তু সিলিং এ ঝুলে আছে। অ্যান্ড্রু কোনোভাবেই সাহস পাচ্ছিল না সেটার সামনে যে দরজার লকটা খুলতে। কিছুক্ষণ ধরে জন্তুটা অ্যান্ড্রুর দিকে তাকিয়ে থাকে। মিনিট 2 পরে স্পষ্ট জার্মান ভাষায় অ্যান্ড্রুকে জিজ্ঞেস করে, নিকো কোথাও? ওকে আমার কাছে পাঠাও, নয়তো তোর গায়ের ছাল ছাড়িয়ে ফেলবো আমি। অ্যান্ড্রু চিনতে পারে না জন্তুটা বা মানুষটা কার কথা জিজ্ঞেস করছে। সে জোরে জোরে সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে জন্তুটা গায়েব হয়ে যায়। অ্যান্ড্রু তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, তার বাবাকে সব জানায়। তার বাবা বলে, দূর, ওই বাসায় গেছিস কেন? এসব হয় না, কি উল্টাপাল্টা দেখেছিস? কিন্তু অ্যান্ড্রু আর শান্ত থাকতে পারছিল না। সে তার আঙ্কেলকে ফোন করে জিজ্ঞেস করে, নিকোকে? তার আঙ্কেল কিছুক্ষণ ভেবে বলে, নিকো হচ্ছে সেই লোক যার থেকে তারা এই বাড়িটা কিনেছিল। এখন সে কোথায় আছে সেটা তিনি বলতে পারেন না, কারণ বাড়িটা কেনার পর আর যোগাযোগ হয়নি তাদের। অ্যান্ড্রু তার ঘটনাটা আঙ্কেলকে বলে দেয়। তার আঙ্কেল জানায় সে খুঁজবে নিকোকে, যেহেতু একটা নাম পাওয়া গেছে অবয়ব বা জন্তু যেটাই হোক তার কাছ থেকে, তার মানে এখানে বড় কোনো সমস্যা হয়েছিল যার সম্পর্কে নিকো তাদেরকে বাড়িটা বিক্রি করার সময় জানায় নাই।
এভাবে চলতে থাকে প্রায় 3-4 মাসের মতো। অ্যান্ড্রিউ তার আন্টির বাসার ওদিকে যাওয়া আসা করে না সেরকম। একদিন হঠাৎ তার আঙ্কেল চলে আসে একটা পাদ্রীকে নিয়ে। পাদ্রী রাতের বেলা ওই বাড়ির ভেতরে ঢুকে কিছু কাজ করে আসে। ভোরবেলা ওনাদেরকে জানায় এখানে খারাপ কিছু হয়েছিল, যার কারণে বাড়িটা একটা ডিমন আটকা পড়ে আছে। যার কাছ থেকে বাড়িটা কিনেছিলেন তার সাথে যোগাযোগ করতে হবে, সেই ভালো বলতে পারবে আগের বার সে কিভাবে এই ডিমনকে আটকে রেখেছিল এই বাসায়, কারণ পাদ্রী এটা করতে পারছিলেন না। দেখুন, আপনাদেরকে ঘটনার মাঝখান থেকে একটু কথা বলি। যেভাবেই আপনারা ডিফাইন করেন না কেন, আলটিমেটলি সবকিছুই এই জিন দ্বারা ঘটিত। তবে এই পাদ্রী, আমি চলে যাচ্ছি ঘটনায়, তবে এই পাদ্রী আপাতত সময়ের জন্য ওটাকে আটকে রেখেছেন, এটা নিশ্চিত করেছেন। অ্যান্ড্রিউ তার আঙ্কেল একদিন খোঁজ পায় সেই লোকের যার কাছ থেকে বাড়িটা কেনা হয়েছিল। পরদিন তারা রওনা দেয় সেই লোকের উদ্দেশ্যে, যার নাম ছিল নিকো। রাস্তায় যেতে যেতে অ্যান্ড্রিউকে ক্লিনটন বলছিল যে এই ঘটনার সূচনাটা আসলে কোথা থেকে। বাসাটা কিনে নেওয়ার পর রেনোভেট করার সময় একজন ওয়ার্কার চিৎকার করতে করতে সে ক্লিনটনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু প্রচন্ড ভয় পাবার কারণে লোকটা স্পষ্ট করে কিছু বলতে পারছিল না। লোকটা পরের দিন কাজটা ছেড়ে যায়, বলে বাসার পেছনে একটা গ্রেভ আছে, সেই গ্রেভের ভেতর থেকে একটা পচা গলা বেরিয়েছিল। সে ওই দিকে গিয়ে গ্রেভের চারিপাশে উকি মারতে শুরু করে। এমন সময় অন্য একটা হাত ওর হাত চেপে ধরে, সে কোনো রকমে পা ছুটিয়ে পালিয়ে আসে। ক্লিনটনের স্ত্রী এটা শুনেও সেদিন সন্ধ্যার দিকে সেই গ্রেভটার কাছে গিয়ে হাতটা কিছুই তো নাই। যাই হোক, কিছুক্ষণ পর সে ফিরে আসার কথা চিন্তা করে। এমন সময় পেছন থেকে একটা লোক তাকে ডাক দিয়ে বলে, আমার সাথে একটু চলুন, একজনকে সমাধিত করতে হবে, কিছু কাজ করে দিতে হবে। তিনি বলেন, আপনি কে, ভেতরে আসলেন কিভাবে? লোকটা বলে, সব পরে বলছি, আপনি প্লিজ আগে আমার সাথে আসুন। তিনি যান লোকটার সাথে। কিছু দূর গিয়ে লোকটা ওনাকে একটা পরিত্যক্ত বাড়ির ভেতর নিয়ে যায়। ভেতরে যাওয়ার পর লোকটা একটা প্লেটে কিছু খাবার এনে ওনার হাতে দিয়ে বলে, খেতে থাকুন, আমি আসছি কিছুক্ষণ পর। প্লেটের দিকে তাকাতে দেখেন প্লেট ভর্তি রক্ত আর দুটো চোখ। প্লেটটা ছুঁড়ে মারেন তিনি। সেই লোককে তিনি ডাক দেন, কিন্তু লোকটার কোনো হদিশ নেই। ভেতরের দিকে গিয়ে দেখেন লোকটা মেঝেতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মাথা থেকে গলগল করে রক্ত পড়তে পড়তে সবকিছু লাল হয়ে গেছে, চোখ দুটো উপরে ফেলা। তিনি এটা দেখে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। ওনার সেন্স ফিরে আসে ওনার স্বামীর ডাকাডাকিতে। ওনার স্বামী জিজ্ঞেস করে যে, তুমি কবরটার ভেতরে কি করে ঢুকলে? তিনি জিজ্ঞেস করে বলে, এসব জিনিস এভাবে ঘটেছে, আমি কবরের ভেতরে কেন যাব? তার স্বামী বলে, তোমাকে কোথাও খুঁজে না পেয়ে দিক সেদিক কবরটা ভাঙা, ভেতর থেকে তোমার পা দেখতে পেয়ে আমি তোমাকে টেনে তুলি। সে তার স্বামীকে বলে, তাকে এরকম একটা লোক ডেকে নিয়ে গেছিল, কবরের ভেতরে তো সে যায়নি। যাই হোক, ওনার এটা ভুল হতে পারে। এর প্রায় সপ্তাহখানেক পর অ্যান্ড্রিউ এর আন্টি উল্টাপাল্টা ব্যবহার করতে শুরু করে রাতের বেলা। এক রাতে ক্লিনটন উঠে দেখে তার স্ত্রী মেঝেতে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে আর দাঁত খিলখিল করে হাতে। সে তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এত ঠান্ডায় নিচে কি করছো? তার স্ত্রী কোনো কথা বলে না, শুধু উপরের দিকে তাকিয়ে হাসি দিচ্ছে। উনি তার স্ত্রীকে টান দিয়ে তুলে ফেলেন। ঠিক তখনই এমন সময় এক দৃষ্টিতে ক্লিনটনের দিকে তাকায় যে ক্লিনটনের গলা শুকিয়ে যায়। ধাক্কা দিয়ে ক্লিনটন তার স্ত্রীকে বলে, এই পাগলামি করছো কেন? তার স্ত্রীর সাথে স্বাভাবিক হয়ে যায়। তার স্ত্রী বলে, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমরা ঘরে শুয়েছিলাম, এমন সময় একটা জন্তু এসে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর থেকে আমার মাথায় হাত দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, আমি নড়াচড়া করতে পারছিলাম না। ওনার স্বামী বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এর দুঃস্বপ্ন হয় মাঝে মধ্যে, তুমি ঘুমিয়ে যাও। এটা কিন্তু ক্লিনটন তাকে বলছে, ওই অ্যান্ড্রুকে ঘটনাটা বলছে যে যাওয়া পথে। ওনার এটাকে বেশ আহামরি ভাবে না, শুয়ে পড়ে। পরের রাতে আবারও একই ঘটনা, তার স্ত্রী আবারও স্বপ্ন দেখেছে এবং পরপর 1 মাসের মতো ওই দুঃস্বপ্নটা তাকে দেখতেই থাকে আর তার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যায়। তার স্ত্রী নাকি রাতের বেলা সামনাসামনি সেই জন্তুটাকে দেখতে শুরু করে। একদিন বিরক্ত হয়ে সে রাতের বেলা 3-4টা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তার ঘুম ভেঙেছিল, সেই জন্তুটা তার সামনে এসেছিল। এভাবেই চলতে থাকে। ধীরে ধীরে সে পাগলের মতো হতে শুরু করে। তার মানে এর শুরুর থেকে এটা আপনার ধ্বংসের দিকে ছিল না, আস্তে আস্তে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। তো সুইসাইড করার আগে রাতে নাকি সে তার স্বামীকে ক্লিনটনকে বলেছিল দেয়ালের ওপাশে একটা ডিমন আছে, তাকে নিয়ে যেতে চায়। পরের দিন তিনি সুইসাইড করে বসেন। তো অ্যান্ড্রু আর ক্লিনটন সেই বাড়ির বিক্রেতার কাছে দেখা করার পর তাদের সাথে ঘটা বিষয়গুলো জানিয়ে জিজ্ঞেস করে, কি এমন আছে এই বাসায় যেটা আপনি আমাদের জানান নাই? আপনাদের কারণে আমার স্ত্রীর প্রাণ গেছে, আপনাকে আমি শাস্তি পাইয়ে ছাড়বো। সে লোকটা কিছুক্ষণ চুপ থাকে, ওদেরকে বলে, আসলে বলে দিতে চেয়েছিলাম কিন্তু বলিনি, কারণ বললে বাড়িটা বিক্রি হতো না। বাড়িটায় প্রথমে আমিই থাকতাম, কিন্তু এসব সমস্যার কারণে বাড়িটা বিক্রি করতে হয়েছিল।
বাড়িটা ছিল আমার বাবার। 1961 সালে বার্লিন প্রাচীন নির্মাণ হয়ে যাওয়ার কারণে 3 বছর পরের ঘটনা। সেই সময় আমার বাবা ছিলেন একজন সাংবাদিক। তো পূর্ব আর পশ্চিম জার্মানির বিরোধ নিয়ে ঘটা প্রতিদিনের অরাজকতা দূর করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনিও তার আরো 2 জন সাংবাদিক বন্ধু। এসব করতে করতে তারা 3 জন সেখানকার সেনাদের কুনজরে পড়ে যায়। বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছিল তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা আরোপ করা হয়েছিল। তারা লুকিয়ে বেশি দিন থাকতে পারেনি। ধরা পড়ে যাওয়ার পরে ওনাদের 3 জনকে মৃত্যুদণ্ড দিয়ে আবারও মৃত্যুদণ্ডের আদেশ হয়ে যায়। কিন্তু কোনোভাবে তিনি সেখান থেকে পালিয়ে আসেন, তারা বাকি 2 জন সঙ্গে পালিয়ে আসতে পারেনি। পরদিন তিনি খবর পান তার বাকি 2 বন্ধুকে গুলি করে মেরে ফেলা হয়েছে। উনি পালিয়ে আসার পরে এই বাড়িটাতে উঠেছিলেন। তখনকার সময় এই বাড়িটার এলাকায় বেশ নির্জন ছিল। তিনি এখানে থেকে অদ্ভুত কাজ করতে শুরু করেন। একদিন আমি দেখা করেছিলাম বাবার সাথে। সে বলেছিল সব সমস্যা ঠিক হয়ে যাবে। পরদিন থেকে তার আর আমি কোনো খোঁজ পাইনি। এদিকে সেনা দলের পক্ষ থেকেও তার কোনো খবর নেই। যদি ধরা পড়ে খবর পাওয়া যেত, ধরা পড়ে গেলে, কিন্তু হদিশ পাওয়া যাচ্ছিল না। একদিন বাড়ির এদিকে বাসি বাবার খোঁজে বাসার ভেতর ঢুকে দেখি অদ্ভুত জিনিস বাড়ির ভেতরে। মোমবাতি, কুকুরের চামড়া, এদিক সেদিক ছেটানো রক্ত আর হাড়গোড়। আমি ঘাবড়ে যাই এসব দেখে। হঠাৎ ভেতর থেকে বাবার কণ্ঠে শুনতে পাই। সেদিকে যাই, গিয়ে দেখতে পাই মেঝেতে বাবা পড়ে আছে। ওনার মাথার সামনে কালো লোমশ জন্তুর মতো কেউ একজন শূন্যে ভেসে আছে। আমি এটা দেখে দৌড়ে চলে আসি। পরের দিন লোক নিয়ে ভেতরে গিয়ে দেখি বাবার মৃত লাশ। তাকে এই বাড়ির পাশেই সমাধিত করা হয়েছিল। বছর খানেক পর বাড়িটায় আমি আমার পরিবার নিয়ে উঠি। বাসায় ওঠার কিছুদিনের মাথায় আমার বড় ছেলে উল্টাপাল্টা বিহেভ করতে শুরু করে। এর প্রায় 3 মাসের মাথায় আমার বড় ছেলে সুইসাইড করে বাড়িতে। এরপর একটা পাদ্রীকে ডেকে এনে সে বলেছিল আপনার বাবা কাজে সফল হওয়ার জন্য একটা ডিমনের শরণাপন্ন হয়েছিল। আপনার বাবার সাথে ওই ডিমনের শর্ত হয়েছিল সে কাজটা করিয়ে দেবে, বিনিময়ে তার শরীর থেকে প্রতিদিন রক্ত খাওয়াতে হবে। তিনি এটাই রাজি হয়ে যায়, কিন্তু এক পর্যায়ে উনি আর বেশি চাপ নিতে পারছিলেন না। ওনার মনে হতে থাকে এটা দিয়ে সম্ভব হবে না, এবং যে তার সাথে জড়িয়ে যায় তাকে মৃত্যুর সংবাদ সাথে পেতেই হবে। ওই ডিমনের সাথে যিনি জড়িয়ে যায়, নয়তো আজীবন গোলামি করে যেতে হবে। এরপর থেকে তার বাবাকে বিভিন্নভাবে ভয় দেখায়, বিরক্ত করে, এবং বাবা ধরার পড়ার ভয়ে সেই বাড়ি থেকে পালিয়েও যেতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজেকে শেষ করে ফেলেন তিনি। বাড়িটায় সেই এখনো ডিমনটা থেকে গেছে এবং পুরোপুরি ভাবে সরানো সম্ভব হবে না। যেই বাড়িতে উঠবে তাকেই প্রত্যেকেই ডিমন হত্যা করবে। তবে আমি চেষ্টা করব কোনোভাবে একে কোথাও আটকে রাখার জন্য। ততদিন বাসাটা ফাঁকা রাখুন। এরপর সেই বাড়িটা বছর খানেক খালি ছিল। পাদ্রী শেষ পর্যন্ত সেই ডিমনকে বাসার পেছনে একটা ঘরে বন্দি করেছিল এবং বলেছিল এই রুমটা দেয়াল দিয়ে একেবারে বন্ধ করে দিতে। রুমটা দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এরপর আর সেই বাড়িতে ওঠা হয়নি। সমস্যাটা ঠিক হয়ে গেছে ভেবে আমার বাড়িটা বিক্রি করে দিই আপনাদের কাছে। তো পুরো ঘটনা শুনে ওনারাও নিকোকে আর দোষারোপ করতে পারেনি। তারা নিকোকে জিজ্ঞেস করে পুরনো পাদ্রির ব্যাপারে। নিকো সেই পাদ্রির খোঁজ তাদের দেয়। পাদ্রির সাথে যখন ক্লিন্টনের দেখা হয় সেই সময় পাদ্রি বার্ধক্যজনিত অবস্থায় শয্যাশায়ী, নাড়াচাড়া করতে পারে না। তারা পাদ্রিকে ওই বাড়িটার কথা জানায়। এরপর পাদ্রি বলে ওটা হচ্ছে রক্তখেকো ডিমন, জঙ্গলে বসবাস করে। নিকোর বাবা ওকে লোকালয়ে ডেকে এনেছিল। লোকালে আসার পর ডিমন অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু কেউ কিছু টের পায়নি। সবই হত্যাই, সুইসাইডের মতো। কোনো না কোনো ভাবে এটাকে বোঝা যেত না। আমার বয়স তখন কম ছিল, তাই আমি কোনো রকমের সময় পেরে উঠেছিলাম। ওকে বন্দি করার ট্রাই করেছিলাম, আমি পেরেছিলাম, কিন্তু এখন এটা আমার পক্ষে সম্ভব নয়। গতবার ওর মুখোমুখি হওয়ার পর থেকেই সে আমার উপর ক্ষিপ্ত। আমি এটাও জেনে গেছিলাম যে সে কোনোভাবে মুক্ত হয়ে গেছে এবং আমাকে আর নিকোকে খুঁজছে। ক্লিন্টন জিজ্ঞেস করে তাহলে কোনো উপায় নেই এখান থেকে মুক্তি পাবার? পাদ্রি জানায় ওই বাড়িটা পুরোপুরি ভাবে অ্যাবান্ডন করতে হবে। বাড়ির ভেতরে প্রবেশ করলে প্রবেশ না করতে পারলে ডিমন আর ক্ষতি করতে পারবে না। আমি গতবার নিকোর বাবার মৃতদেহের সাথে সেই ডিমনকে আটকে একটা ঘরে বন্দি করেছিলাম, যে কারণে সেই বাড়ির সীমানা ছেড়ে বের হতে পারে না। তবে কোনো মানুষ সেখানে গেলে তাকে প্রাণ হারাতে হবে, সেটা যেভাবেই হোক। পাদ্রির কাছ থেকে কোনো প্রকার হেল্প তারা পায়নি। পরে এরপর আরো অনেক চেষ্টা করেছিল তারা, কিন্তু কেউই সেটাকে ঠিক করতে পারেনি। শেষে আর উপায় না পেয়ে ক্লিন্টন বাড়িটা বিক্রি না করে শহর ছেড়ে চলে যায়। অ্যান্ড্রু বলেছিল তার একটা পোষা কুকুর ছিল। ক্লিন্টন শহর ছেড়ে চলে যাবার 3-4 বছর পর একদিন ওই কুকুরটা হুট করে পরিত্যক্ত সেই বাড়িটায় ঢুকে পড়েছিল। এরপর থেকে সপ্তাহখানেক অ্যান্ড্রু সেই কুকুরটার খোঁজ পায়নি। কয়েকদিন পর এক রাতে অ্যান্ড্রু শুনতে পায় জানালার পাশ থেকে সেই কুকুরের ডাক। সে জানালা খুলে দেখতে পায় তার জানালার সামনে শূন্যে ভাসছে একটা কুকুরের দেহ।
কিছুক্ষণ পর ধূপ করে পড়ে যায় কুকুরের দেহটা। অ্যান্ড্রু নিচে নেমে দেখতে পায় এটা তারই কুকুর। শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া ওঠানো, মাংস ওঠানো। যাই হোক, ওই জানেন এরপর থেকে ওই বাড়িটা কেন্দ্র করে আর কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা জানে না, কিন্তু কারণ অ্যান্ড্রু সেখান থেকে চলে গেছিল। যখন কিনা নানা ও নানির সদ্য বিয়ে হয়েছে, আগেই বলে রাখি যাদের কথা বলছি তাদের দেশের বাড়ি বরিশাল এবং ঘটনাটা সেখানেই ঘটে। তো বিয়ের প্রথম 2 দিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 3 দিনের দিন রাত ভোর হবার আগেই নানির হঠাৎ ঘুম ভেঙে যায়, আর তিনি পাশ ফিরে দেখেন নানা তার পাশে নেই। তিনি ভাবলেন হয়তো বাইরে গেছে, কিন্তু বেশ অনেকক্ষণ কেটে যাবার পরেও যখন নানা ফিরলেন না, তখন নানি উঠে বাইরে বেরোলেন নানা কোথায় সেটা দেখার জন্য। নানি বাইরে এসে দেখেন উঠোনের এক কোণায় একটা পাতা ছোট চৌকি রয়েছে, সেখানে নানা শুয়ে ঘুমোচ্ছে। তো প্রথম দিন নানি এটা দেখেন, সেদিন এটা আর কাউকে বলেননি, এমনকি নানাকেও না। কিন্তু তারপর থেকে প্রতিদিনই এমনটা হতে থাকে। রাতের বেলা নানির ঘুম ভেঙে গেলেই তিনি দেখেন নানা বিছানাতে নেই। বাইরে এসে দেখেন উঠানের সেই চৌকিতে শুয়ে আছেন তিনি। 4-5 দিন এমনটা হবার পরে নানি এক রাতে ঠিক করলেন সে রাতে তিনি নানাকে ফলো করবেন, এটা দেখার জন্য যে আসল রহস্যটা কি, একটা মানুষ কেন রাতে ঘুমের মধ্যে উঠে গিয়ে সে বাইরে উঠোনে একটা চৌকিতে ঘুমাবে। তো বিষয়টা দেখার জন্য তিনি জেগে রইলেন। তো সে রাতে নানা ঘুমিয়ে গেলেও নানি সারা রাত সজাগ ছিলেন। মাঝরাত পার হয়ে যাবার পর হঠাৎ নানির শরীরে একবার ঝাঁকুনি দিয়ে ওঠে। তিনি দেখলেন যে নানা তার পাশে বসে কাঁপছে ঘুমের মধ্যে। এরপর হঠাৎ করেই নানা একেবারে সোজা হয়ে উঠে বসেন, কিন্তু তখনও তার চোখ বন্ধ। নানি চুপচাপ ঘুমিয়ে থাকার ভান করে পড়ে রইল। এরপরে তিনি দেখলেন যে নানা বেশ সোজা সাপটাভাবে হেঁটে দরজা খুলে বাইরে চলে গেল। নানিও তখন বেশ খানিকটা দূরত্ব রেখে তার পিছু পিছু হাঁটতে লাগলেন। একটা সময় নানা নদীর পাড়ে চলে আসে, আর কিছুটা সামনেই একটা বড় বট গাছ। নানি দূর থেকে দেখছিলেন সবকিছুই। তিনি দেখলেন ঠিক বট গাছটার সামনে গিয়ে দাঁড়াতেই নানা একেবারে ভ্যানিশ হয়ে গেল। নানির চোখের সামনে এমন ঘটনা ঘটার পরে তিনি সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যান। অর্থাৎ নিজের চোখের সামনে নিজের পরিবারের খুব চেনা মানুষ, নিজের সবচেয়ে কাছের মানুষ, জীবনসঙ্গীকে যদি দেখেন যে একটা জায়গায় হেঁটে গিয়ে তিনি উধাও হয়ে গেলেন, তিনি আর সত্যিকার অর্থে সেখানে নেই, কোনো কিছুই নেই, সেখানে আসলে সেন্সলেস হয়ে যাওয়ার ব্যাপারটাই স্বাভাবিক। এরপর যখন তিনি চোখ খুললেন, তিনি দেখেন তিনি সেই নদীর পাড়ে গাছের গোড়াতে সেভাবেই পড়ে আছেন। তিনি তখন উঠে দাঁড়ান এবং ভীতভাবে চারপাশে তাকিয়ে নানাকে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও তিনি নানাকে দেখতে পান না। তখন ফজরের আজানের সময় হয়ে এসেছে। নানি বাড়ির দিকে ফিরে আসেন এবং এসে দেখেন প্রতি রাতের মতো উঠানের সেই চৌকিতেই নানা শুয়ে আছে। এরপর নানি খুব দ্রুত গিয়ে নানাকে ডেকে তোলেন এবং বলেন যে আজ রাতে তিনি তার পিছু নিয়েছিলেন, আর তিনি এটাও দেখেছেন যে নানা কিভাবে গায়েব হয়ে গিয়েছিল। নানি নানাকে জোরাজুরি করতে থাকে সবকিছু খুলে বলার জন্য। নানির জোরাজুরিতে নানা বলেন যে এই ঘটনাটা তার সাথে শুরু হয়েছে মাসখানেক আগে থেকে। সে রাতে নানারা সবাই মিলে একটা বাগানের মধ্যে বনভোজন করতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া শেষ করে যখন তিনি বাড়ি ফিরছেন তখন মধ্যরাত, আর তখনকার সময়ে এত মানুষজন, রাস্তাঘাট, বাড়িঘর কিছুই ছিল না। নদীর ধার দিয়ে আসার সময়ে হঠাৎ ওই বট গাছটা থেকে রূপলি চাদর গায়ে এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে আসে। তার গায়ের চাদর থেকে এত পরিমাণে আলো বের হচ্ছিল যা নানার চোখ ধাঁধা লাগার মতো অবস্থা করে দেয়। যে নানার কথা বলছি তিনি দেখতে ছিলেন ধবধবে সাদা এবং অনেক সুন্দর চেহারা বানো। মেয়েটা নানার কাছে এসে বলল, তোমাকে আমার খুব ভালো লাগে।
আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। এমনিতেই এত রাতে নদীর পাড়ে বট গাছে এমন একটা দৃশ্য দেখে নানা ভীষণ ভয় পেয়েছিলেন। তার উপর যখন মেয়েটা নানাকে এই কথা বলে, তখন নানা জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই পড়ে যান। অর্থাৎ তিনি বুঝতে পারছিলেন যে এটা কোনো স্বাভাবিক মানুষ না। এত রাতে অন্তত একজন মেয়ে মানুষ নদীর পাড়ে একটা নির্জন জায়গায় কাছ থেকে নেমে আসবে না। যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন তিনি তাদের বাড়ির উঠোনে সেই চৌকিতে শুয়ে আছেন। এরপর থেকে প্রতিদিন রাতেই নানা ঘুমানোর পর সকালে ঘুম থেকে ওঠার আগ অব্দি তার কিছুই মনে থাকে না। তিনি কোথায় যান, কি করেন, তার কোনো কিছুই তিনি জানেন না। এই ঘটনা শোনার পরে নানি নানাকে নিয়ে তার বাবার বাড়ির এলাকায় একজন কবিরাজের কাছে যান। সব শুনে কবিরাজ নানাকে তেল আর পানি পরে দেন আর একটা তাবিজ দেন হাতে বাঁধার জন্য। এরপর তারা সেখান থেকে বাড়ি ফিরে আসে। রাতের বেলা খাওয়া দাওয়া করে নানা ঘুমিয়ে পড়েন। তারা অন্যান্য রাতের মতো সে রাতেও গভীর রাতে হঠাৎ নানির ঘুম ভেঙে যায় এবং তিনি তাকিয়ে দেখেন নানা বিছানায় নেই। নানার বদলে সেখানে লম্বা চুলওয়ালা কেউ একজন শুয়ে আছে। এটা দেখার পরে নানি ভয়ে লাফ দিয়ে বিছানা থেকে নিচে নেমে যান। আর ঠিক তখন সেই জিনিসটা ঘাড় ঘুরিয়ে নানির দিকে তাকায়। নানি দেখেন কুৎসিত এবং কদাকার দেখতে একজন মহিলা তার দিকে জলজল চোখ নিয়ে তাকিয়ে আছে। সে তখন নানিকে বলে, আর একবারও যদি আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াস তাহলে ওকে আর কোনোদিনও ফিরে পাবি না। এবং তারপরেই নানি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পরে তিনি দেখেন বাড়ির সবাই নানিকে ঘিরে দাঁড়িয়ে আছে। নানি তখন পুরো বিষয়টা বাড়ির সবার সাথে শেয়ার করেন এবং বলেন যে আজকে দিনের মধ্যে যদি এর কোনো সমাধান করা না যায় তবে সে নাকি আর তার স্বামীকে ফিরে পাবে না, এমনটা তার আশঙ্কা। এ কথা শোনার পরে বাড়ির সবাই মিলে আলাপ আলোচনা করে একজন বড় পীরের কাছে তাকে নিয়ে যান। পীরের দরবারে ঢোকার আগ মুহূর্তে নানার ঠিক কি হয়েছিল জানি না, তবে তিনি কোনো কিছুতেই ওই দরবারে ঢুকতে চাচ্ছিলেন না। স্বাভাবিক আচরণ থেকে বেরিয়ে এসে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। সবাই তাকে জোর করে দরবারে ঢোকানোর পরে পীরের লোকজনেরা তাকে সামলাতে থাকে। পরিবারের লোকজন বাইরে দাঁড়িয়েছিল। প্রায় ঘণ্টাখানিক নানাকে নিয়ে পীর হুজুর বাইরে আসেন ঘণ্টাখানিক পরে এবং জানান যে নানা এখন পুরোপুরি সুস্থ, তবে নানাকে নিষেধ করে দেন যেন ভবিষ্যতে রাত বেরাতে বাইরে চলাফেরা না করে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনা শেয়ার করতে চাই, এই ঘটনাটি আসলে আমি যখন নিজে শুনেছিলাম তখন আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। তো এমন একজন মানুষের কাছ থেকে শুনেছি, আর এমন একটা ঘটনা যেটা বিশ্বাস না করেও আসলে বোঝার কোনো উপায় নেই। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমার প্রতিবেশী একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে শোনা। তিনি জীবনে অসংখ্য খুন, আত্মহত্যা, দুর্ঘটনা এবং রহস্যজনক মৃত্যুর তদন্ত করেছেন। উনি ছিলেন একটা থানার ভারপ্রাপ্ত ওসি আর কি। উনি সবসময় ওনার নিষ্ঠার সাথে ওনার চাকরির জীবন অতিবাহিত করেছেন। এখন উনি আর কি কিন্তু তার জীবনের একটা ঘটনা আর কি আমার সঙ্গে শেয়ার করেছেন, যেই ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। তো রাসেল ভাই, যেই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন, এই ঘটনাটা 2008 সালের একটা ঘটনা, শীতকালীন একটা সময়ের ঘটনা। তখন তিনি আমাদের বাংলাদেশের প্রত্যন্ত জেলা বান্দরবনের একটি থানায় কর্মরত ছিলেন। এক রাতে তিনি পাহাড়ি এলাকার একটা বাড়ি থেকে মানে খবর পান যে এক তরুণী সেখানে আত্মহত্যা করেছেন, এখনই থানা থেকে লোক যাইতে হবে। তখন যেহেতু তিনি ভারপ্রাপ্ত, তাই তিনি এবং তার দুজন কনস্টেবল নিয়ে তিনি ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলে গিয়ে দেখতে পারেন যে যেই ঘরে আর কি আত্মহত্যা হয়েছে, ওখানে গিয়ে ঢুকতেই উনি দেখতে পারেন যে ঘরের ঠিক দরজার সামনেই একটা মেয়ে, সেখানে ঘরের যে মানে কাঠ দিয়ে যে আসবাবটা তৈরি করা হয়, কাঠামোটা তৈরি করা হয়, সেই কাঠামোতে তার ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করেছেন। তারপর এই কর্মকর্তা তার আইনি প্রক্রিয়া শেষ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন
তারপর সবাইকে জিজ্ঞাসাবাদ করেন যে আসলে এর মূল কারণ কি। বিভিন্নজন বিভিন্ন রকমের মানে ঘটনা বললেও উনি আর কি সব কিছু নোট ডাউন করে নেন এবং ময়নাতদন্তের জন্য সেই বান্দরবন যে সদর হাসপাতাল আছে সেই হাসপাতালে মানে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন এবং তিনি এই কাজ সম্পূর্ণ করে তিনি তার বাসায় ফিরে যান। পরদিন বিকালবেলায় ময়নাতদন্ত শেষ হয়ে তার হাতে রিপোর্ট আসে এবং এই রিপোর্টটা আসতে আসতে একমতো রাত হয়ে যায়, মানে রাত প্রায় 7টা-8টার দিকে এরকম একটা সময় হয়ে যায়। তো এইরকম একটা সময়ে পাহাড়ি এলাকায় কিন্তু যানবাহন পাওয়াটা খুবই দুষ্কর। তিনি সেখানে যানবাহন একদমই পাচ্ছেন না। আর ওনাদের যে আছে মানে পুলিশ স্টেশনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সেদিন কোনো না কোনোভাবে একটা সমস্যা ছিল, এই জন্য কেউ যাইতে পারেনি। এরপর ওই পুলিশ অফিসার উনি কী করেন, একটা কি বলে ওনার যে পরিবারের একজন লোক ছিল ওই মেয়েটার ভাই, ওনার ভাইকে বলেন যে আপনি লাশটা নিয়ে যান। তখন ওই পুলিশ সদস্য মানে কি মনে মনে একটু চিন্তা করেন যে উনি তো একাই এই লাশটা নিয়ে যেতে পারবে কি পারবে না, বিষয়টা অনেক খারাপ দেখায়। আমি প্রথমে বলেছি উনি একজন ভালো মানুষ। তো উনি কি করেন যে উনি বলেন যে মরদেহটি এক রাতের জন্য এই মর্গের হাসপাতালেই রাখা হবে, কারণ এত রাত্রে বা যাওয়া এটা আদৌ সম্ভব না, আর এখন গাড়ি ঘোড়াও পাওয়া যাচ্ছে না, তো আজকে রাতটা এখানেই থাক। তো সেই রাতে দায়িত্বই ছিলেন একজন বৃদ্ধ মর্গের সহকারী, একজন নিরাপত্তারক্ষী এবং ওই পুলিশ কর্মকর্তা, মানে 3জন ছিলেন। আর কয়েকজন পুলিশ ছিল, তারা অতক্ষণে ছুটি হয়ে গেছে, মানে তারা ঘুমিয়ে পড়েছে। আর ওই যেই মেয়েটা আর কি আত্মহত্যা করেছে ওই মেয়েটার ভাই। রাত প্রায় 2টো বাজে, হাসপাতালের অধিকাংশ লাইট নিভে গেছে, চারপাশে অস্বাভাবিকভাবে নীরবতা চলছে। মাঝে মধ্যে দূর থেকে কুকুর ডাকার শব্দ ভেসে আসতেছে তাদের কানে। মর্গের ভিতরে সারি সারি লোহার ট্রলির উপর কয়েকটি মরদেহ রাখা ছিল। এরপর তারা এই মানে আইনি যে প্রক্রিয়াগুলো আছে ওই পুলিশ কর্মকর্তা এইগুলো একটু দেখাশোনা করতেছেন আর কি। এরপর হঠাৎ করেই ওই মর্গের নিরাপত্তা রক্ষী দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলেন, স্যার স্যার, মর্গের ভিতর থেকে একটা ভয়ানক শব্দ আসতেছে, যেই শব্দটা আমি কখনোই শুনিনি, আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না, সবাই একটু চলেন। এরপর সবাই ভাবলো মানে যে মর্গের ভিতরে হয়তো খারাপ কিছু হচ্ছে, তাড়াতাড়ি করে সেখানে সবাই গেল এবং প্রথমেই তারা হয়তো ভাবলো যে বিড়াল বা ইঁদুর ঢুকেছে। কিছুক্ষণ তারা সেখানে মানে অবস্থান করলো, আগেই মর্গের ভিতরে ঢুকেনি, তারা আসলে শব্দটা শোনার চেষ্টা করলো। তো একটু পরেই তারা শুনতে পেল যে ঠক 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 একটা শব্দ আসতেছে, এমন একটা শব্দ যেন মনে হচ্ছিল ভিতর থেকে ধীরে ধীরে লোহার দরজায় কেউ আঘাত করছে। এরপর সেই যে পুলিশ কর্মকর্তা ছিল সেই পুলিশ কর্মকর্তা ও মর্গের সহকারী হাতে টর্চ নিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে এবং তারা মর্গের দরজাটা খুলতেই দেখলেন যে বরফ শীতল একটা বাতাস তাদের গায়ে এসে লাগলো। ভিতরে ঢুকেই তারা দেখলেন সব কিছুই স্বাভাবিক আছে, যেই লাশগুলো যেখানে থাকার কথা সেখানেই আছে, সব কিছুই ঠিকঠাক, ডিম একটা মানে হালকা আলোর একটা লাইট জ্বলতেছে, সব কিছুই তাদের কাছে স্বাভাবিক মনে হলো। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই তাদের চোখে পড়ল সেই তরুণীর মরদেহটার দিকে। মরদেহটা ছিল একটা কোনায় রাখা ছিল। মরদেহটা যে টলিতে রাখা ছিল সেটি ধীরে ধীরে একা একাই বাইরে বেরিয়ে আসতেছে, মানে কেউ ধরতেছেও না, কেউ সেখানে লাগিয়েও নাই, অটোমেটিক সেই ট্রলিটা সামনের দিকে আসতেছে। সবার মানে এই দৃশ্যটা দেখার পর সবার ভিতরে কেমন যে একটা অনুভূতি মানে অনুভূতি তারা ফিল করতেছিল। এটা আর কি যখন আমি সেই পুলিশ কর্মকর্তার কাছ থেকে শুনতেছিলাম তখন আর কি আমি বুঝতে পেরেছি ওনার ভয়টা কতটুকু ছিল। এরপর এই যে মর্গের যিনি সহকারী ছিল উনি কাপা গলায় বলতে থাকলো যে আমি নিজ হাতে লক করেছিলাম স্যার, এই টলিটা লক করা ছিল, বেঁধে রাখা ছিল, তাহলে এই টলিটা বের হলো কিভাবে? কিন্তু এই ভয়ানক ঘটনাটি মানে তাদের সেদিনের ঘুম হারাম করেছিল।
এই ঘটনাটির পরেও তাদের মানে আরও যে সামনে কি অপেক্ষা করতেছে, যদি আপনারা শেষ পর্যন্ত শোনেন তাহলে হয়তো জানতে পারবেন বিষয়টা। এরপর তারা ওই ট্রলিটাকে নিয়ে আবার সেই পুনরায় যেই জায়গায় ছিল সেই জায়গায় রেখে দেয়। এর প্রায় আধা ঘন্টা পর হঠাৎ করে পুরো করিডোর জুড়ে আবারও বিকট একটা শব্দের প্রতিধ্বনি হতে থাকলো। মনে হলো যেন কেউ ধাতব কিছু দিয়ে মেঝের মধ্যে খুব জোরে জোরে আঘাত করছে। এরপর এই যে লোকগুলো সেখানে ছিল তারা সবাই দৌড়ে গিয়ে মর্গের সামনে পৌঁছালো। দেখলো দরজার ভিতর থেকে এত জোরে কাঁপছে, মনে হচ্ছে কেউ দরজাটার ভিতরে খুব জোরে আঘাত করছে। সবাই সাহস সঞ্চয় করে দরজা খুলতেই তারা একদমই নিস্তব্ধ হয়ে গেল। তারা দেখলো যেই তরুণীটা আত্মহত্যা করেছে সেই তরুণীর মরদেহটা আর শুয়ে নেই, টলির উপর সোজা হয়ে বসে আছে। একদিকে মাথা কাত করে বসে আছে, যেন কোনো হরহর মুভির ট্রিলার চলছে। চুলগুলো লম্বা 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 চুলগুলো দিয়ে মুখটা ঢেকে রেখেছে, আর তার দুই হাতে ধীরে ধীরে নিচের দিকে কেমন যেন অবয়ব টাইপের ঝুলে যাচ্ছে। এর কয়েক সেকেন্ডের জন্য কোনো কথা বলতে পারেনি সেই পুলিশ কর্মকর্তা। এরপর নিরাপত্তারক্ষী চিৎকার করে পিছনে ধপ করে পড়ে গেল। মর্গের সহকারী কালেমা পড়তে শুরু করলো। পুলিশ কর্মকর্তা নিজেকে বোঝানোর চেষ্টা করতেছে, হয়তো আত্মহত্যা করার লাশটার রগগুলো টান পড়েছে, এজন্যই হয়তো সে এরকম বসে আছে। কিন্তু তার নিজের মনেও এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা মেনে নিতে পারছে না, কারণ তিনি অসংখ্য মরদেহ দেখেছেন, কিন্তু এভাবে একটা লাশকে উঠে বসতে তিনি কখনোই দেখেননি। এর কিছুক্ষণ পর সাহস করে তারা মরদেহটিকে আবার শুইয়ে দিল। এরপর পুরো রাত জুড়ে মর্গের ভেতর থেকে অদ্ভুত রকমের শব্দ আসতে থাকলো। কখনো মনে হচ্ছিল কেউ মর্গের ভিতরে হাঁটছে, কখনো মনে হচ্ছিল ট্রলির চাকা নিজের থেকেই ঘুরছে, আবার কখনো মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে কান্না করছে। এত এত শব্দ, এত এত শব্দের মধ্যেও তারা আর সেই মর্গের কাছেও যায়নি, কারণ তারা ভেবেই নিয়েছিল আজকে রাতটা তাদের জন্য অশুভ। এরপর সব কিছুই একটা সময় নিস্তব্ধ হয়ে যায়, কারণ তারা সবাই এই আতঙ্কের মধ্যে আল্লাহ আল্লাহ ডাক শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর, প্রায় আধা ঘন্টা থেকে 20 মিনিট পর আজানের ধ্বনি আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এই আজানের ধ্বনি ভেসে আসার সঙ্গে সঙ্গেই যেন পুরো পরিবেশটা একদমই বদলে যায়। সব শব্দ থেমে গেল, সব পরিবেশ যেন আবার অনুকূলে চলে আসলো। ভোরের যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা তারা বুঝতে পারল। মর্গের ভিতরের অস্বাভাবিক ভারী অনুভূতিটাও যেন মিলিয়ে গেল। সকাল হলে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু সেই পুলিশ কর্মকর্তা বহু বছর পরেও এসে বলেছিল যে আমি জানি না সেদিন আমরা কি দেখেছিলাম, হয়তো তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই, হয়তো আছে, কিন্তু জীবনে যতবার দেখেছি, জীবনে যত কেস আমি স্টাডি করেছি, জীবনের যত কেস আমি আমার সামনে থেকে হ্যান্ডেল করেছি, সেই সব কিছুর মধ্যে এই রাতের ঘটনাটা ছিল আমার কাছে সব থেকে বেশি ভয়ানক, আর আমি এই ঘটনাটা কখনোই ভুলবো না। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। এই ঘটনাটি ঘটেছিল ফরহাদের সাথে 2017 সালে, এবং তিনি তখন এইচএসসি পরীক্ষা শেষ করেছেন। তখন তার বেশ টাফ সময় চলছে, কারণ তাকে পড়াশোনা করতে হচ্ছে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর কি। তো সে এটার জন্য প্রিপারেশন নিচ্ছিল এবং বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। যাই হোক, এরকমই এক সন্ধ্যায় তখন শীত পড়া শুরু হয়েছে, হালকা ঠান্ডা পড়েছে। তো এইরকম একটা সময় ফরহাদ পড়াশোনার জন্য প্রিপারেশন নিচ্ছে, একটু পরে সে পড়তে বসবে। তো এমন সময় তার ঘরে তার মা চলে আসলো কাঁদতে কাঁদতে, এবং সে অবাক হয়ে গেল মাকে কাঁদতে দেখে। মা, কি হয়েছে? তো তার মা বললো যে বাবা, তোমার খালু মারা গেছে একটু আগে, এবং তোমার খালু মারা গেছে, এবং তোমার খালা, জানোই তো তোমার খালাতো ভাইরা তো এখানে থাকে না। ফরহাদের 2 খালাতো ভাই বিদেশে থাকতো, এবং তার
খালা ছিলেন একা, খালা আর খালু একা ছিলেন এবং মোটামুটি বয়স হয়ে গিয়েছিল তাদের। তো খালু মারা গেছে এবং তাদের পরিবারে আর তেমন কোনো পুরুষ সদস্য নেই যারা এখন এই ব্যবস্থাগুলো করবে, শেষকৃত্যের ব্যবস্থা, তার দাফন কাফনের ব্যবস্থা, এগুলো নিয়ে আসলে কাজ করার মতো কেউ নেই সেই বাসায়। তো সুতরাং ফরহাদকে যেতে হবে। ফরহাদের বাবার বেশ বয়স হয়েছে এবং তিনি আর্থারাইটিসের পেনে আক্রান্ত, তিনি মুভ করতে পারবেন না, ফরহাদকেই যেতে হবে। এখন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তার মা একটু টেনশনও করছে যে তুমি কিভাবে যাবা, কারণ বেশ খানিকটা দূরত্ব আছে ফরহাদদের বাসা থেকে সেখানে যেতে গেলে, এবং তাদের যে মূল বাস স্ট্যান্ড যেখানে, সেই বাস স্ট্যান্ড যেতেই অনেক দূর তাদের বাসায়, এবং সেই বাস স্ট্যান্ডে যদি না যায় তাহলে ফরহাদকে যেতে হবে আরেক পথে। সেটা হচ্ছে যে তাকে বেশ খানিকটা দূর হেঁটে গিয়ে নদী পার হতে হবে, খেয়া নৌকা দিয়ে নদী পার হতে হবে। নদী পার হওয়ার পরে বেশ লম্বা একটা রাস্তা, এবং সেই রাস্তার মাঝে আবার শর্টকাট একটা বিশাল ক্ষেত আছে, ফসলের মাঠ। সেই ফসলের মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সেটা দিয়ে যদি হেঁটে যায় তাহলে তার সময়ও বাঁচবে এবং সে সহজে পৌঁছে যাবে সেখানে। তো ফরহাদ ডিসাইড করলো যে বাসে করে না গিয়ে এভাবেই যাই, কারণ বাসে করে গেলে তাকে বেশ হাঁটাও লাগবে এবং বাস নিয়ে যেখানে থামবে সেখান থেকে আবার হেঁটে তাকে ব্যাক করতে হবে, যে সে সেই পথেই যাবে, এই নৌকায় নদী পার হয়ে তারপরে। তো তার মা এটা নিয়ে একটু চিন্তিত হয়ে গেছে যে রাতের বেলা ছেলেকে পাঠাবে, তিনি একটা দোটানায় ভুগছেন, তার মধ্যে একটা ডিলেমা কাজ করছে যে আমি কি আসলে যেতে দেবো কিনা। তো পরে চিন্তা করলেন যে না, এটা তো আসলে ফেলে রাখার কোনো উপায় নেই, কারণ তার বোনের হাজবেন্ড মারা গেছেন এবং এটার একটা দাফন কাফনের ব্যবস্থা করতেই হবে, এছাড়া তো আসলে কোনো উপায় নেই। তো যাই হোক, তিনি ফরহাদকে বললেন যে বাবা যাও, এবং ফরহাদকে তিনি তার হাতে খরচের জন্য বেশ কিছু অর্থবিত্ত দিয়ে দিলেন এবং বললেন সাবধানে যাবা, কারণ তুমি যদি নদী পার হয়ে যাও তাহলে কিন্তু ওই রাস্তা খুব নির্জন, এখানে মানুষজন থাকে না, আমি মনে করি তোমার জন্য ভালো হবে বাসে করে যাওয়া। তো ফরহাদ তার মাকে বললো যে তুমি এসব নিয়ে ভেবো না, আমি সুবিধা মতো ভাবেই পার হবো, অসুবিধা নেই, আর মোবাইল তো আছে, দরকার পড়লে কল দিও। তো যাই হোক, কথাবার্তা বলে ফরহাদ মোটামুটি তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। তো সে যখন বাসা থেকে বেরিয়েছে তখন কিন্তু অলরেডি অন্ধকার পুরো গাঢ় হয়ে গেছে চারিপাশে, সন্ধ্যা শেষ, তখন প্রায় হয়তো 6:30 7টা বাজে এরকম একটা সময়। তো গ্রামের জন্য আসলে এটা বেশ রাতই বলা চলে, বেশ রাতি গ্রামে, কারণ গ্রামে 7টার পরে কিন্তু 7টার থেকেই বেশ অন্ধকার হয়ে যায় এবং নীরব হওয়া শুরু করে চারিপাশে আস্তে আস্তে। বর্তমান সময়েও কাইন্ড অফ লাইক একই রকম অবস্থা, রাস্তাঘাট নীরব হয়ে যায়, হয়তো বাজার বা সেসব এলাকা যেখানে মানুষজনের বসবাস বা আড্ডা আছে সেখানে কিছু মানুষ থাকতে পারে, বাট রাস্তাঘাট কিন্তু নীরব হয়ে যায় এরকম সময় গ্রামে। তো যাই হোক, ফরহাদ তার মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে মোটামুটি তৈরি হয়ে রওনা দেয়। তো হেঁটে রাস্তায় নামে ফরহাদ এবং সেই রাস্তা দিয়ে চলতে চলতে একা ভাবে তাদের গ্রামই অলরেডি তখন প্রায় নীরব হয়ে গেছে, মানুষজন অনেক কম। তার কাছে মনে হচ্ছে যে যাচ্ছি এবং কিসে যাচ্ছি, কি উদ্দেশ্যে যাচ্ছি। খালু কত সুন্দর একজন মানুষ ছিলেন, কি সুন্দর কথা বলতেন, মানুষটা চলে গেল, কিভাবে চলে গেল। আর তার কাছে বেশ মনটা খারাপ হয়ে যাচ্ছে এবং সে চিন্তা করছে যে খালু তাকে কত আদর করতে, এইসব ভাবতে ভাবতে সে যাচ্ছে। তো যাই হোক, এই বিশাল একটা বেশ লম্বা একটা দীর্ঘ পথ সে এটা পার হলো, পার হয়ে সে নদীর কাছে চলে এলো এবং নদীতে এসে সে কনফিউজড, কারণ এই খেয়া পারাপারের জন্য মোটামুটি 4-5টা নৌকা থাকে যারা নাকি মোটামুটি বেশ রাত পর্যন্ত খেয়া পার করে, কারণ ওই পাশে মাঠের পাশে, ফসলের মাঠের পাশে যে রাস্তা আছে অনেকে চলাফেরা করে সেখানে, এবং সেই রাস্তা এতটা আবার ওয়াইড না যেখান দিয়ে বিশাল গাড়ি ঘোড়া চলে। সেই রাস্তা দিয়ে সাধারণত দেখা যায় যে রাতের বেলা তেমন কিছু চলে না, রাতের বেলা হয়তো কখনো ওই দেখা যাচ্ছে যে এই ভ্যান চলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাটারি চালিত কিছু গাড়ি আছে, সেগুলো হঠাৎ করে যায়। তো যাই হোক, মোটামুটি এই মানুষ চলাচলের জন্যই এই নৌকাগুলো থাকে। কিন্তু ফরহাদ যখন পৌঁছালো তখন একমাত্র একটা নৌকা সেখানে ছিল এবং সেও মোটামুটি গুছিয়ে নিচ্ছিল যে সে যাবে না আর কি, আর এরকম। তো ফরহাদ যখন সামনে যায় সে জিজ্ঞেস করে মাঝিকে যে ভাই আমি এপারে যাবো, সে বলে যে আমি তো গুটাই নিচ্ছি, আর আপনাকে একা নিয়ে তো আমার লাভ নেই, কিন্তু 2-3 জন মানুষ না থাকে। তো ফরহাদ বলে যে অসুবিধা নেই, আপনাকে বেশি টাকা দিব, আমাকে নামায় দেয়। তো যাক, মাঝি তাকে বেয়ে নিয়ে যায়, নিয়ে নদী পার হয় তার এক সময়। তো যখন সে নদী পার হচ্ছিল মাঝি তাকে বলে যে ভাই আপনি রাত্রেবেলা যাইতেছেন, এই সময়টা তো আসলে ভালো না, আর ওই রাস্তা কিন্তু ভালো না, আপনার মাথায় রেখেন যে সমস্যা কিন্তু হয় অনেকের। তো ফরহাদ বললো কি সমস্যা হয়?
বললো যে হয় কত রকম, কতটা আছে, কত সমস্যা হয় মানুষ এখানে। জেনভূতের ব্যাপার আছে, তারা এখানে ধরে, তারপর ডাকাইতের ব্যাপার আছে, যাই হোক সাবধানে যায় না। যাই হোক তাকে বোঝায় ফরহাদকে, তো ফরহাদ শুনলো, শুনে কথাবার্তা, তারপরে সে মাঝিকে মোটামুটি এক্সট্রা ভাড়া বেশ খানিকটা দিয়ে, কারণ মাঝি একলা নৌকা নিয়ে এসছে এবং তার লাভ কিন্তু হয়নি, তো মাঝিকে টাকা দিয়ে সে নৌকা বেয়ে চলে যায়। নৌকা থেকে নেমে হাঁটা ধরে সে। তো হাঁটছে, বেশ খানিকটা উপরে উঠে গেছে সে পাড়ের পাশে, এবং তাকিয়ে দেখলো যে নৌকা এক সময় আস্তে আস্তে চলা শুরু করলো। মাঝি এই পারে কোনো তার প্যাসেঞ্জারের জন্য ওয়েট করলো না, সে নৌকা বাওয়া শুরু করলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু শীতের সময়, কুয়াশা কিন্তু তখন ফিনফিনে পড়ে গেছে, এবং খুবই আশ্চর্যের ব্যাপার, যখন নৌকা ছেড়ে দিল মাঝি, তখন কিন্তু কুয়াশাটা মোটামুটি জমাট বেঁধে গেছে পানির উপরে, এবং সে কিছুটা যাওয়ার পরে নৌকার আর কোনো আকৃতি দেখতে পেল না। নৌকার যে অবয়ব ছিল দেখা যেত, সেটা আর দেখতে পেল না। সে দূর পর্যন্ত দেখছে একটু আলো, কারণ সেই নৌকার মধ্যে আলো ছিল, সেই হ্যারিকেন জ্বালানো, এবং সেই হ্যারিকেনের আলোটা সে কিছুটা দেখতে পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে একটা বিন্দু আলো, আর কিছু স্পষ্ট না। অবয়বটা অন্ধকার হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। তো তার কাছে বেশ বেশ কাইন্ড অফ গা শিরশিরা অনুভূতি লাগলো, কারণ সে একটু আগে শুনে আসছে ওই মাঝির কাছে যে এই এখানে মানে ভাঁজে প্রভাব আছে, জিন ভূত ইত্যাদির প্রভাব আছে, এবং এগুলো শুনে তার কাছে একটু অস্বস্তি তখনই লাগা শুরু করছিল। এবং সে যখন একা হয়ে গেল পুরো জায়গাটাতে, তখন কিন্তু তার কাছে আরো আরো মানে মানে খারাপ এবং মানে অস্বস্তি লাগা শুরু করলো। তো একবার ভাবলো যে এই ঠায় দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, তাকে হাঁটা দিতে হবে। তো ফরহাদ হাঁটা শুরু করলো, এবং সে হেঁটে যাচ্ছে, মানে বেশ লম্বা রাস্তা। দেখা যাচ্ছে রাস্তার পুরোটাই প্রায় কুয়াশায় ঢেকে গেছে, মানে কুয়াশা জমাট বেঁধে আসছে। শুধু তার সামনে এক সরু এক চিলতে রাস্তা দেখা যাচ্ছে, এবং তার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল, মানে টর্চ লাইট ছিল, সেটার আলো যখন মারছে তখন রাস্তা দেখা যাচ্ছে, এবং রাস্তার সাথে দেখছে ভেসে ভেসে কুয়াশা ভেসে আসছে, মনে হচ্ছে ধোঁয়া ভেসে আসছে, এরকম একটা ব্যাপার। এবং খুব বেশ অস্বস্তি লাগা শুরু করলো ফরহাদের কাছে, যে মানে আসলে এই রাতের বেলা যে কিভাবে যাবে, সে বেস্ট হতো মনে হয় যে সে অন্য রাস্তা দিয়ে গিয়ে বাসে উঠলে মনে হয় খুব ভালো হতো। এই শর্টকাটের চিন্তা করে সে আরো সমস্যায় পড়ে গেল, কারণ এই যতক্ষণ পর্যন্ত সে এই ফ্ল্যাশ লাইটের আলো মারছে, মানে টর্চ লাইটের আলো মারছে, ততক্ষণ পর্যন্ত মানে আলোটা বেশ দূরে গিয়ে পড়ছে, এবং দেখা যাচ্ছে যে বেশ ভেসে 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 কালো কালো মানে অন্ধকারের মধ্যে দিয়ে ধোঁয়ার মতো কুয়াশা আসছে। তো অস্বস্তি লাগা শুরু করলো ফরহাদের কাছে। তো তারপরে সে হেঁটে চলছে রাস্তাটা, বুঝতে পারলো যে এই রাস্তা ধরে সোজা গেলেই আমি চলে যেতে পারবো বেশ খানিকটা, যে শুধু তাকে যেটা করতে হবে যে এই মাঠ আছে, সেই মাঠটা ক্রস করে যেতে হবে। মাঠটা ক্রস করে গেলে ওই পারে উঠলেই মোটামুটি সে একটা রাস্তা পাবে, সেই রাস্তা দিয়ে কিছুটা গেলেই সে পেয়ে যাবে তার খালার বাসার রাস্তা। তো এরকম অবস্থায় সে যখন নাকি আরো পা চালিয়ে হাঁটতে থাকলো, তো বেশ খানিকটা যেতে যেতে এক সময় সে দেখলো যে হ্যাঁ, এই যে রাস্তা নেমে গেছে, মাঠে নামা। তো ফরহাদ আস্তে করে মাঠে নেমে গেল। তো মাঠে যখন নেমে সে হাঁটছে, হেঁটছে। তো মাঠ তো বোঝাই যায় যে বেশ একটা মানে খোলা জায়গা, প্রান্তর, এবং সেখানে বেশ অনেকটাই মানে গোচরীভূত হওয়ার কথা চোখে, কিন্তু এই কুয়াশার কারণে দেখা যাচ্ছে না মাঠের মাঝে কিছু। এবং সে যখন নাকি হেঁটে চলছে, খেয়াল করলো যে আকাশে চাঁদ উঠেছে, এবং সেই চাঁদের আলো এসে পড়ছে কুয়াশার মধ্যে, এবং সেটা একটা ডিফারেন্ট রং ধারণ করছে। মনে হচ্ছে মানে রূপালী কালারের ধোঁয়া ভেসে ভেসে চলে যায় চারপাশ থেকে, এরকম আর কি, রূপালী বা সাদাটে টাইপের ধোঁয়া চলে যাচ্ছে। তো সে যখন নাকি উপরের আলোটা পেয়েছে, চাঁদের আলো, তখন সে হাতের ফ্ল্যাশ লাইটটা মোটামুটি নিভিয়ে দিয়েছে। হঠাৎ হঠাৎ মারছে একটু আর কি, সামনে যদি বেশি অন্ধকার লাগছে, কারণ মাঠের মধ্যে কনফিউশন লাগে যে মানে কোনো মানে খাদ আছে কিনা, বা হঠাৎ করে কোনো ডোবা আছে কিনা। তো সে যেতে যেতে একটা সময় তার কাছে মনে হলো দূরে উঁচু কোনো স্তূপ, মানে কোন একটা স্তূপ, একটা আকৃতি পড়ে আছে, মানে মাটি থেকে প্রায় 4-5 ফিট উঁচু এরকম। তো সে ওই স্তূপটা দেখে সে তার হাতের ফ্ল্যাশ লাইট মারলো। তো ফ্ল্যাশ লাইটটা 1 সেকেন্ডে যে পড়লো, যে পড়ে সে দেখছে যে মানে ফর মিলি সেকেন্ড তার চোখে পড়লো যে একটা প্রাণী বা কিছু একটা বসে আছে, পাখি হবে, বড় বড় ডানা, কিন্তু মুখটা জাস্ট লাইক মানুষ, এবং সেটা তার দিয়ে কিন্তু ফিরে তাকিয়েছে। সে যখন লাইট মেরেছিল তখন ফট করে তার দিকে ফিরে তাকিয়েছে, এবং তার কাছে ফরহাদের মানে একদম পায়ের তলা থেকে মাথা পর্যন্ত, ঘাড় পর্যন্ত একটা গুজবাম্প হয়ে যায়।
পুরো একটা শীতল স্রোত নেমে যায়, কারণ সে যে চেহারাটা দেখেছে সেটা বেশ ভয়ঙ্কর একটা চেহারা। চোখগুলো বড় বড় এবং দাঁতগুলো মানে বেশ চোখা চোখা দাঁত, এবং মনে হচ্ছে যে তার ঠোঁটের ফাঁকে রক্ত লেগে আছে, এরকম একটা শেপ, এবং ডানা আছে। সে মনে হলো যখন নাকি ফরহাদ আলো মেরেছে ফরহাদের দিকে মনে হলো ঘুরে তাকানো, এবং এটা দেখার পর তো ফরহাদ আসলে মানে সহ্য করতে পারেনি, এবং সে লাইট যে নিভিয়ে দিয়েছিল হাতে জিনিসটা দেখে সে আবার লাইট মারলো। তো এইবার তার লাইটটা যে পড়লো এমন একটা জায়গায়, যে জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে জায়গাটার আশেপাশে কিছুই নেই, একটু উঁচু মাটির ঢিবির মতো আছে, কিন্তু কোনো সেই যে একটু আগে দেখা ভয়ের অবয়ব সেটা কিন্তু নাই। তো ফরহাদ চিন্তা করলো এটা কি ছিল, এটা কি মানে কোনো প্রাণী বা কোনো ভয়ঙ্কর কিছু, কারণ আমি এরকম কোনো প্রাণীর কথা শুনি নাই। তো সে অস্বস্তি ফিল করা শুরু করলো। তো যেই জায়গাটায় ওই জিনিসটা বসেছিল তার কাছে যখন আসলো ফরহাদ, তখন সে খুব টেন্সড হয়ে গেল। টেন্সড হওয়ার আসলে যথেষ্ট কারণ ছিল, কারণ সে যখন পাস করছে সে চিন্তা করছে যে আমি তো খোলা মাঠের মধ্যে আছি, আর এখানে আশেপাশে তেমন কেউই নেই যে তাকে আসলে মানে দেখবে বা কিছু, এবং চারিদিকে কুয়াশা ছেয়ে আছে। তো জিনিসটা আসলে বেশ ভয়ের, কারণ এরকম মানে রাতের বেলা, মানে তখন তো রাত হয়ে গেছে, এবং কেউ নেই আশেপাশে। যদি মানে সে চিন্তা করতে পারে হয়তো মানে রাস্তায় বা দূরে কোথাও কেউ থাকতে পারে, কিন্তু ওই মাঠের মাঝে তখন আর কেউ নেই। তো এরকম একটা সিচুয়েশনে নিজেকে খুব একা লাগছে আর ভয় পেয়ে যাচ্ছে ফরহাদ। এখন চিন্তা করছে যে ব্যাপারটা আসলে কি, আর এই যে ঢিবিটার উপরেই আমি তো কাছে চলে এসেছি, এখানেই কিছু একটা ছিল। তো এরকম সময় সে খেয়াল করে যে হ্যাঁ, আকাশে যে চাঁদ ছিল, চাঁদের আলো কিন্তু বেশ ছড়িয়ে পড়েছে চারিপাশে, এবং পুরো মাঠের মধ্যেই মোটামুটি চাঁদের আলো কিন্তু আছে, এবং জিনিসটা বেশ একটা মানে আশ্চর্য রকমের সিনারি হয়ে গেছে। জোছনা পড়াতে মাঠের মাঝে মনে হচ্ছে যে কুয়াশাগুলো ভাসছিল সেগুলো মনে হচ্ছে যে সাদা ধোঁয়া, অনেক সাদা ধোঁয়া। তো তার কাছে মানে বেশ অড লাগতে থাকে। তো সে হাঁটতে হাঁটতে সেই মাটির উঁচু ঢিবিটা পার হয়ে আসে। তো তার মাঝে কিন্তু ভয় মানে মোটামুটি কাজ করছে। তো এরকম একটা সময় সে হঠাৎ বুঝতে পারে যে তার পেছনে কিছু একটা ভৎ ভৎ করে একটা শব্দ, মানে ভারী কিছু যদি মানে ওখানে হয়, মানে যেমন বড় একটা কাপড়কে ঝাপটালে যেরকম হয় সেরকম একটা শব্দ, মানে বড় কাপড় ঝাড়লে হাতে নিয়ে যে টাওয়াল বা কিছু ছাড়া হয় সেরকম একটা শব্দ। সে হঠাৎ করে পিছে ফিরেই ফ্ল্যাশলাইট হাতে জ্বালানোই ছিল তার, সেটাকে পিছন দিকে মেরে ধরে। তো তার কাছে জাস্ট ফর এ গ্ল্যান্স সে দেখতে পায় যে কোনো কিছু একটা উপরে উঠে গেল এখান থেকে, মানে একটা পায়ের মতো, কিন্তু পাটা বড় বড় বাঁকানো নখের মতো, লাইক কোনো বিড়াল বা কোনো কিছুর পা যদি হয় যেটা বেশ বড় আকৃতির হয়, বাঘ ধরনের, মানে বাঘের পা যত বড় হবে এরকম হবে। তো ওর কাছে মানে ফরহাদ মানে পুরোপুরি মানে একটা ভয়ে সিটিয়ে যায়, জিনিসটা কি। এক সেকেন্ডে সে পা দুটো দেখতে পায় উপর দিকে উঠেছে, যেন লাফ দিল উপরে। তো সে যখন ফ্ল্যাশ লাইটটা মেরেছে তখন সে কয়েক সেকেন্ড কিছুই দেখে না, একটু পরে সে দেখে উপর দিকে অনেক উপরে দুটো ডানা, বড় ডানা, মানে চাঁদের আলোকে কভার করে রাখছে আর কি। চাঁদের আলোয় দেখলো লাইক যদি বিশাল আকৃতির কোনো নিশাচর পাখি বা বাদুড় আকাশ দিয়ে ওড়ে সেরকম কিছু একটা আকাশ দৌড়ছে, এবং চাঁদের আলো সেটার গায়ে পড়ে মাটিতে ছায়া পড়ছে এসে। তো সে আর কিছু চিন্তা করতে পারলো না। ফরহাদ সোজাসুজি সামনের দিকে দৌড়ানো শুরু করলো, কারণ তার কাছে আসলে এখানে আর কোনো অপশন নেই। সামনে ফ্ল্যাশ লাইট ধরে সে দৌড়াচ্ছে, আর তার ফ্ল্যাশ লাইটের আলো পড়েছে সামনে কুয়াশা, এরকম একটা অবস্থা দিয়ে দৌড়াতে এবং ও যতদূর যাচ্ছে ফরহাদ, এবং একটু পর পর সে দেখতে পাচ্ছে যে ওপর থেকে ছায়াটা, যেখানে একটু খোলা মাটি দেখছে সেখানে ছায়াটা পড়ছে। তো এরকম ভাবে সে দৌড়াতে যখন একদম মাঠের কর্নারের কাছে চলে আসে, তার কাছে মানে বেশ ভয় লাগতে থাকে। মনে হচ্ছে যে সে উপরে উঠবে, সেখানে দেখবে যে ওই জিনিসটা নেমে আছে মাটিতে। তো এরকম দেখতে দেখতে সে হেঁটে এগিয়ে যায় সামনে, এবং এক সময় সে পাড়ে উঠে যায়, হাঁচড়ে পাচড়ে উঠে অনেকক্ষণ সে হাঁপাতে থাকে, চিন্তা করে যে এখন মানে আর কি হঠাৎ করে যে সামনে পড়ে তাহলে কি হবে। এরকম ভাবছে, ভাবার পরে সে এক সময় চিন্তা করলো যে না, আমাকে তো এগিয়ে যেতে হবে, আসলে এখানে দাঁড়িয়ে থাকা মানে আরো ভয়ের, কারণ আস্তে আস্তে রাতও বাড়ছে
এবং মানে একসময় নিশুতি হলে এই গ্রাম অঞ্চলে কিছুই করার নেই, আসলে মানে বেশি মানে একটা অসহায় সিচুয়েশন। এরকম ভাবতে ভাবতে ফরহাদ হাঁটা শুরু করলো। তো রাস্তা ধরে হাঁটছে, এখন সে আর ওইটাকে দেখতে পাচ্ছে না, মানে সেরকম কোনো ছায়া বা কিছু, বাট সে পুরো রাস্তায় চিন্তা করছে জিনিসটা আমি কি দেখলাম। তো এরকম দেখতে দেখতে সে হেঁটে হেঁটে এক সময় চলে আসে তার সে খালার বাড়ির উঠোনে, এবং সেখানে এসে দেখতে পায় যে সে বাড়ির উঠোনে মানুষের কয়েকজন মানুষ সেখানে শব্দ করছে, মানে কথাবার্তা শোনা যাচ্ছে। তো সে উঠোনে ঢুকে ঢুকে দেখে যে হ্যাঁ, উঠোনের মাঝখানে মানে সাইডে বাড়ির বারান্দার কাছে একটা মানে খাটিয়ার মাঝে তার সেই খালুর দেহ রাখা, মানে সেখানে কাফন কাপড় দিয়ে ঢেকে রেখেছে, এবং কয়েকজন মানে আছে সেখানে, এবং মুরব্বী টাইপেরও আছে, এবং তারা ওয়েট করছে আসলে বাড়ির কোনো পুরুষ মানুষ আসা পর্যন্ত কোনো ব্যবস্থা হবে বা সামথিং লাইক দ্যাট। তো ফরহাদ সেখানে পৌঁছে ফার্স্টেই সে বাসার ভেতরে যায়, যে তার খালার সাথে কথা বলে, এবং সেখানে আসলে কয়েকজন মহিলা ছাড়া বাসার ভেতরে কেউ নেই। তো তার খালা বলে যে এখানে পাশের বাড়ির মানুষ আসছে, এবং তারা মানে মোটামুটি প্রথম যে জোগাড় যন্ত্র যেটা সেটা করছে, এবং ইনিশিয়ালি তারা মানে গোসলের ব্যবস্থা করছে, এবং তারা কাফন পরা রাখছে। তো বললো যে এখন যেটা করতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদে যে জানাজার কথা বলতে হবে। এই গভীর রাতে তো আসলে দাফন সম্ভব হবে না ফজরের আগে, তো এই ফজরের আগে দিয়ে মসজিদে যে এই ব্যবস্থাটা করতে হবে আর কি। তো তারপর জানাজা হবে ফজরের পরে দাফন করে দেওয়ার জন্য। তো ফরহাদকে বলা হয় যে এক কাজ কর, তাহলে পাশের বাসার মানুষদেরকে, ওরা যতটুকু করছে এর থেকে আর কিছু করার নাই, তো তাদেরকে বাসায় চলে যেতে বল, ভোরবেলা মানে ফজরের আগে দিয়ে আসলেই হবে, এবং তারপর ব্যবস্থা হবে। তো রাতের বেলা ফরহাদকে বলে তার খালা যে তুই তোর খালুর পাশে বসে থাকবি, এবং আমরা ভিতর থেকে দোয়া করব, দোয়া করতে থাকবো, আর তুই এখানে বসে দোয়া পড়বি আর কি। তো যাই হোক, ফরহাদ একটু অস্বস্তি ফিল করে, কারণ একা একা একটা ডেড বডি পাহারা দেওয়ার মতো সাহস তার ভিতরে তখনও ছিল না, আর একটু আগে সে প্রচন্ড ভয় পেয়েছে। তো এই ভয়ের কারণে তার ভিতরে মানে ভেতরে একটা বেশ নাড়া লেগে গেছে। এখন সেই কথাটা তো সে আসলে বলতে পারতেছে না খালাকে। তো সে যেটা করে, সে যায়, বাইরে যায়, কিছু বলার নেই, যে সেখানে যে 2-3 জন ছিল পাশের বাড়ির মানুষ, তাদেরকে বলে যে আপনারা অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট হয়েছে আপনাদের, কারণ এই গোসল দেওয়া এবং সবকিছু অ্যারেঞ্জ করছেন। তো আপনারা যান, আমি আপাতত আছি রাতে, আমার খালুর পাশে থাকবো এখানে, এবং আমি ফজরের সময় যদি আপনারা আসেন তখন আসলে একসাথে আমরা এই কাজটা করতে পারবো, জানাজা এবং সবকিছু। তো তারা ফরহাদের সাথে কথা বলে এবং বলে যে কোনো দরকার হলে ডাকতে বলে চলে যায়। তো ফরহাদ তার খালার সাথে কথা বলে সে উঠানের পাশে, সে ঘরের মধ্যে যায়, যে একটু মানে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে এসে উঠানের পাশে খালুর বডির পাশে বসে। তো অন্ধকার, এবং উঠানের মধ্যে আসলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সে বাসার মধ্যে লাইট ছিল, বাসার ভেতরের লাইট, সে বাসার বারান্দায় আবার লাইট ছিল না, সে ভেতরের লাইট একটা জ্বালায় রাখছে তারা। তো রুমের একটা আলো এসে পড়ছে এখানে, তো বেশ আবছা ভাবে, খুব একটা আলোকিত যে হচ্ছে তা না, বিশাল উঠান, এবং উঠানের দূরে গাছের সারি আছে, এবং চাঁদ মোটামুটি মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না মেঘের কারণে, এবং বেশ ঠান্ডা, এবং কুয়াশাও ছেয়ে যাচ্ছে সেই গাছগুলোর কাছে, মাঝে মাঝেই কুয়াশা ছেয়ে যাচ্ছে। তো বেশ একটা মানে মানে আধিভৌতিক একটা পরিবেশ সেখানে, এবং এর মধ্যেই আসলে ফরহাদ বসলো ওখানে একটা বড় টুল নিয়ে, এবং সে ওই লাশের পাশে বসে সে দোয়া পড়তে থাকলো। তো এরকম অনেকক্ষণ হয়ে গেছে, ফরহাদের আর অস্বস্তিও লাগতেছে যে আসলে গভীর রাতে এরকম খোলা আকাশের নিচে বসে মানে একটা লাশ পাহারা দেওয়া কিন্তু বেশ কঠিন জিনিস আসলে। এটা প্রচন্ড নার্ভের উপর প্রেশার পড়ে। আর ফরহাদ যেখানে বসে আছে সেটা একটা গ্রামের বাড়ি, এবং আশেপাশে নিশুতি এলাকা, মানুষজন নেই, তার মানে বাসার মাঝেও যে অন্য কোনো পুরুষ মানুষ নেই, মানে ভয়ঙ্কর একটা অবস্থা আসলে। নিজের কাছেই বেশ নার্ভে চাপ পড়ার মতো অবস্থা। তার উপরে সে যে আসছে, আসার পথে যেই একটা সিন দেখে ভয় পেয়েছে, এবং যেটা দেখেছে তার কাছে অদ্ভুত এখনো মনে হচ্ছে মাঝে মাঝে যে ক্রিচারটা আসলে কি ছিল, সেটা তার পেছনে এরকম আসছিল। তো অনেকক্ষণ এরকম চিন্তা করতে করতে ফরহাদের ঝিমুনি লেগে যায়, এবং যখন ঝিমুনি লাগে সে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে বসে থেকে হঠাৎ তার সবকিছু মনে হচ্ছে যে
ঘুম চলে আসে এবং ঠান্ডার মাঝে সে বসে আছে এবং তার গায়ে একটা শাল পেঁচানো, তার মাথাও সে পেঁচিয়ে রেখেছে। তো ঝিমুনি লাগতে লাগতে একসময় সে মাথাটা এরকম ঝুঁকে আসে নিচের দিকে। তো এক পর্যায়ে সে মানে ফট করে উঠে বসে চিন্তা করা, আমি তো প্রায় ঘুমাই গেছিলাম। তো এর মাঝে বাইরে থেকে ফিনফিনে কুয়াশা এবং উপর থেকে ওশ পড়ছে, শিশির যেটাকে বলে, সেটা মানে পড়ে যেমন জমে যায় সেরকম। তো একটু চিন্তা করলো যে আসলে আমার চোখের মধ্যে ঘুম ঘুম আছে, আর এরকম ওশ পড়ছে, তার যে গায়ে শাল সেটাও ভিজে গেছে প্রায়। তখন সে ভাবছে যে লাশের উপর যে কাফনের কাপড় পেঁচানো সেটাও নিশ্চয়ই ভিজে যাচ্ছে, এখন কি করা যায়। তো সে কিছুক্ষণ চিন্তা করলো যে আমি এক কাজ করি, আগে যে নিজের চোখে মুখে একটু পানি দিই। তো সে উঠলো, উঠে টুল থেকে উঠে আস্তে আস্তে ঘরের মধ্যে আসলো। এসে সে সেখানে একটা জগ ছিল, জগে পানি নিয়ে সে নিজের চোখে মুখে দিল। দিয়ে সে চিন্তা করলো যে আমি মানে বেরিয়ে দেখি কোথাও বা মানে বাসার আশেপাশে বা ঘরের ভিতরে কোথাও কোনো পলিথিন বা কিছু পাওয়া যায় কিনা, যে আমি একটু ঢেকে রাখি খাটিয়াটা, কারণ এছাড়া তো আসলে ওষে ভিজে যাবে, যে কাফনের কাপড় আছে সেটা ভিজে যাবে। এরকম চিন্তা করতে যে সে যখন বেরোচ্ছে আস্তে করে হেঁটে, তখন সে হঠাৎ খেয়াল করলো খাটিয়া, তার যে খালুর খাটিয়াটা রাখা, খালুর লাশের খাটিয়া, সেটা থেকে বেশ খানিকটা দূরে একটা অবয়ব, 2 ফিট দূরে হবে, এবং সেই অবয়বটা বেশ অদ্ভুত একটা অবয়ব। অদ্ভুতটা হচ্ছে এরকম যে বড় কোনো পাখি, মানে শিকারী পাখি যদি হয়, ঈগল বা বাজ ধরনের, এই ধরনের কোনো পাখি যদি বসে থাকে কোথাও পা দিয়ে মাটিতে, তো সেগুলোর একটা উচ্চতা হয়। তো এটার উচ্চতা অনেক বেশি, প্রায় 4 ফিটের মতো হবে উচ্চতা, এরকম ভাবে বসে আছে। তো তার কাছে কিন্তু বেশ অস্বস্তি লাগা শুরু করলো, এটা কিসের অবয়ব। তার মনের ভেতরে আবার সেই ভয় দানা বাঁধা শুরু করলো, সে যে সেই যে মাঠে দেখেছিল। এবং সে তখন চিন্তা করছে যে আমি আসলে মানে এখন কি করব। তার সাথে কিন্তু ফ্ল্যাশ লাইটও নাই, যে সে যে আবার আসবে, কেন ফ্ল্যাশ লাইটটা সে রুমের মানে ঘরের ভেতর রেখে আসছে। তো একবার ভাবছে আমি ফ্ল্যাশ লাইট আনতে যাব নাকি আমি দেখবো কি। তো ইন দ্য মেইন টাইম সে যখন উঠোন থেকে মানে সে বারান্দা থেকে নেমে আস্তে আস্তে একটা পা দিয়েছে, তখন সে দেখছে সেই অবয়বটা তার যে খাটিয়ার আরো কাছে আসছে, এবং খাটিয়া থেকে প্রায় 1 ফিট দূরে দাঁড়িয়ে কেমন একটা শব্দ করছে, এবং শব্দটা মানে খুবই অদ্ভুত একটা শব্দ, একটা কেমন হুফ হুফ টাইপের একটা শব্দ, মানে কেমন জানি একটা শব্দ। তো এই দেখে সে আসলে ভয়ে, মানে আমরা যেমন কোনো পশু পাখি দেখলে কোনো কিছুর দিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, সেরকম একবার করার চিন্তা করলো ফরহাদ। পরে কিন্তু তার আসলে সাহসে কুলাচ্ছে না, তার বয়সটা আসলে তো আসলে দেখতে হবে, সে কিন্তু আসলে নিতান্তই ছেলে মানুষ। তো তারপরও সে একটু শব্দ করে 2 পা নামলো। মানে তাদের যে বারান্দাটা ছিল সেটা একটু উঁচু ছিল, 3-4টা সিঁড়ি ছিল, 3-4টা মানে কাঠের একটা সিঁড়ির মতো করা ছিল, 3-4টা সিঁড়ি। তো সে বেশ শব্দ করে নামলো একটু। তো সেই শব্দে সেই জিনিসটা হট করে তার দিকে মনে হলো তাকানো, যেটা ফরহাদ দেখতে পেল যে এক মুখটা ভয়ঙ্কর, মানে মানে এই হালকা চাঁদের আলো হালকা পড়ছে, তখন কিন্তু কুয়াশাও আছে, মানে স্পষ্ট দেখতে পাচ্ছে। এর মাঝে সে মুখের ভয়ঙ্করত্বটা বুঝতে পারছে, যে লম্বাটে টাইপের একটা মুখ, চোখগুলো জ্বলছে, এবং সেই চোখটা জ্বলছে অনেক সাপদের মতো, মানে যেরকম আমরা দেখি রাতের বেলা কুকুরের চোখ জ্বলে, মানে বিড়াল গোত্রীয় প্রাণীর চোখ যেরকম জ্বলে সেইভাবে জ্বলছে। আর সে সেই অবস্থায় সে বুঝতে পারছে যে সেটা মুখের যে দাঁতগুলো সেগুলো সুচালো, এবং তাকে দেখে একটা ফ্যাস করে একটা শব্দ করলো, মানে একটা ফ্যাস টাইপের শব্দ, মানে এটা মানে অনেকটা সাপের যদি জোরে ফোর্স করে শব্দ, এটার সাথে অনেকটা মিল, এরকম একটা শব্দ করলো, এবং সেটা 2টো হাত বাড়িয়ে দিল সামনে সেই খাটিয়ার দিকে। সে হাতগুলো সে দেখছে যে হাতগুলো লম্বা লম্বা লিকলিক, এবং হাতের মাথায় বাঁকানো নখ, মানে অ্যাজ ইফ মানুষের নখ যদি অনেক বড় হয়ে যায় যেভাবে বাঁকিয়ে যাবে সেরকম। আর পুরো জিনিসটাকে কিন্তু সে আবছা আলোতে, চাঁদের উপর থেকে যে চাঁদ পড়েছে এর মধ্যে চাঁদের আলোতে কুয়াশায় ছড়িয়ে গেছে, এরকম আবছা আলোতে সে দেখছে। এবং সে আসলে এটা সহ্য করার মতো অবস্থা ছিল না, সে চিৎকার করে উঠলো ফরহাদ জোরে, এবং মানে আসলে ভয় এবং রাগ মিশ্রিত একটা চিৎকার। এবং সে চিৎকারের জবাবে আরেকবার ফস করে উঠলো সে, এবং তারই চিৎকার শুনেছে বাসার ভেতর থেকে তার খালা ভেতর থেকে বলে উঠলো, কি হয়েছে। এবং ফরহাদ তখন জোরে জোরে দোয়া পড়ে উঠলো, এবং ফরহাদ যখন দোয়া পড়েছে, সে দোয়া পড়ার সাথে সাথে দেখলো আবার সেই ভদ শব্দ, এবং একটা কিছু উড়ে গেল, এবং ফরহাদের কাছে বেশ অস্বস্তি লাগলো, এবং এর মাঝে তার
খালা চলে আসছে ভিতর থেকে, এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো ফরহাদ বললো যে না কিছু না, এখানে কুত্তা দেখছিলাম, কুত্তা। তো সে কিন্তু আসলে এই প্রাণীটার কথা বলে নাই তার খালাকে, কারণ সে জানে, সে এতটুকু তার বুদ্ধি আছে, সে বোঝাতে পারবে না সে কি দেখছে। তো তার খালা বললো যে কোথায় কুত্তা, কই, মানে সেও ভয় পেয়ে গেছে। তো ফরহাদ তাড়াতাড়ি গেল, যে খালাকে বললো যে বাসায় যদি কিছু থাকে দেন, আমি খাটিয়াটা ঢাকি, খাটিয়ার উপরে ওষ পড়তেছে। তো তার খালা বাসার ভেতর থেকে একটা এরকম কম্বলের মতো বড় দিল, সে খাটিয়াটার উপর দিয়ে ঢেকে দিল ফরহাদ, যাতে সেই ওষ না পড়ে, যাতে কাফনের কাপড় ভিজে না যায়। তো যাই হোক, সেটা সে ঢেকে দিয়ে সে পাশে বসলো। তো এইবার সে এবং খুঁজে, সে বাসার পাশ থেকে খুঁজে একটা বাঁশ নিল, একটা বাঁশ নিয়ে সে বসে আছে। তার মধ্যে মারাত্মক ভয় কাজ করছে, এবং সে বসেছে যে পেছনে দেয়াল দিয়ে বসেছে। এবং যেটা হচ্ছে, রাত কিন্তু গভীর হয়ে গেছে, আর সে এবার মাথার মধ্যে একটা টুপি পরে নিয়েছে ঘরের থেকে, তার খালুরি টুপি সে মাথায় দিয়ে দিয়েছে। এবং সে দেখছে যে দুই পাশে কুয়াশা ঘন গাছগাছালিগুলোকে ঢেকে রেখেছে, গাছ সামনে যে গাছের সারি আছে সেটাকে ঢেকে ফেলেছে, এবং কুয়াশা ছেয়ে গেছে চারিপাশে, দেখা যাচ্ছে না দূরে। এমনকি তাদের যে এই বাড়ির যে এন্ট্রেন্সটা সেটাও দেখা যাচ্ছে না। আর চাঁদের আলোটা, যত রাত বাড়ছে চাঁদ আরো ফিকে হয়ে যাচ্ছে, চাঁদের আলোর উজ্জ্বলতা মনে হয় কমে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, হালকা আলো কুয়াশায় মিশে চারিপাশে একটা ঘোলাটে সাদা একটা দেয়াল তৈরি করছে চারপাশে। তো সে চিন্তা করতেছিল যে আমি কি ফ্ল্যাশ লাইটটা নিয়ে আসবো নাকি। তো আবার সেই টুল ছেড়ে উঠতেও তার সাহস পাচ্ছে না ফরহাদ, যে আমি টুলটা নিয়ে টুল থেকে উঠে যে যাবে। তো এরকম সময় পার হচ্ছে, তার নার্ভের উপর প্রচন্ড চাপ পড়ছে, এবং সে এক পর্যায়ে চিন্তা করলো যে তার মনে হচ্ছে তার আশপাশ থেকে কিছু আসবে কিনা। কোনো একটা ঝিঝি পোকা ডাকলেও তার ভয় লাগছে, ডান দিক থেকে ডাকলেও ভয় লাগছে, বাম দিক থেকে ডাকলেও ভয় লাগছে। এর মাঝে কিন্তু সে দুই একবার নিশাচর পাখির ডাক শুনেছে, পেঁচাশ ডাক শুনেছে, এবং সেগুলো ডানে বামে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে তার কাছে, এবং সে প্রচন্ড রকমের ভয় পাচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে, ফরহাদ মাথা নিচু করে বসে আছে, এবং তার দৃষ্টি হচ্ছে সে খাটিয়ার দিকে, এবং সে দোয়া পড়ছে, বিড়বিড় করে দোয়া পড়ছে, আস্তে 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 করে দোয়া পড়ছে। এবং দোয়া পড়তে 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 একসময় তার এত মানুষ অনেক সময় আছে যে এক নাগাড়ে পড়তে থাকলে একসময় মানুষের সেই স্পিডটা কমে যায় বা মুখ ক্লান্ত হয়ে যায়। এরকম যখন ক্লান্ত হয়ে গেছে, একসময় সে চুপচাপ বসে আছে এবং ঝিমুনি ধরে যাচ্ছে, আবার তার ভয়ও লাগছে। তো হঠাৎ সে খেয়াল করলো সামনের কুয়াশা মনে হয় ফুঁড়ে কিছু একটা বেরিয়ে এলো, কুয়াশা ফুঁড়ে, মনে হচ্ছে কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো। এবং সে সেই কুয়াশার ভেতর থেকে যখন বেরিয়ে আসছে, সেই মুখাবয়বটা সে বুঝতে পারলো সামনে আসছে। এইবার ফরহাদ আসলে না বেশ ভয় পেল, কারণ ওইটা মোটামুটি দ্রুতই আসছিল তার দিকে, এবং সে বুঝতে পেরেছে সেই যে ক্রিচারটাকে সে দেখেছে সেইটাই আসছে। সে দোয়া পড়ে হাতে যে বাঁশটা আছে সেটাকে বর্ষার মতো ছুড়ে মারলো সেদিকে, এবং সে পুরোই দেখলো যে তার হাতের বাঁশটা ফট করে উড়ে গেল তার পাশ থেকে, এবং সে ওই দিকেই গেল, এবং যে মনে হলো বাতাস ভেদ করে চলে গেল। আসলে সেখানে কিছুকে সেটা হিট করলো না, ঠাড়াস করে পড়লো দূরে মাটিতে, শব্দ পেল। এইবার ফরহাদ ভয় পেয়েছে, এবং ফরহাদের আসলে সাহস হচ্ছে না যে সেই লাশ রেখে আসার মতো আবার সেখানে বসে থাকার সাহস হচ্ছে না। তো এই ভয় যখন তার মধ্যে প্রচন্ড রকমের কাজ করছে, তখন সে দেখলো খুব দ্রুত জিনিসটা ছুটে আসলো তার দিকে, সে কুয়াশা ভেদ করেই, এবং ঠিক যেমন খাটিয়ার দিকে ছুটে আসছে, একদম খুব ফাস্ট খাটিয়ার দিকে ছুটে আসছে। খুব কাছাকাছি যখন চলে আসছে ফরহাদের, এই সময় দূর থেকে আজান হলো, এবং আজানের শব্দটা প্রথম হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন প্রথম আজানের বার্সটা পড়লেন, ফজরের আজানের, তো এই শব্দটা শোনার সাথে সাথেই মনে হলো যে সেই জিনিসটা যেটা ছুটে আসছিল, এটা মনে হলো একটা ধাক্কা খেয়ে ছিটকে কোথাও যেয়ে পড়লো, এবং সে পরক্ষণেই দেখলো যে জিনিসটা একদম করে স্পিডে ফ্লাইট করলো উপর দিকে, এবং বেশ মনে হচ্ছে যে সুইফটলি, যদি খুব দ্রুত কোনো প্লেন যেমন উঠে যায় সেভাবে উপর দিকে উঠে গেল। এবং সে কয়েক সেকেন্ডের জন্য দেখলো যে একটু ডানে বামে দুটো ডানা বড় হয়ে গেল, এবং উপর দিকে উঠে যতটুকু উপরে যাওয়া যায় সে উঠে প্রচন্ড স্পিডে চলে গেল একদিকে। এবং যাওয়ার আগে সে একটা ডাক শুনলো, নিশাচর পাখি যেরকম ডাকে সেরকম একটা ডাক, প্রচন্ড জোরে, অনেকটা দাঁড় কাকের ডাক যদি চেকন হয়ে যায়, খুব জোরে ডাকলে সেরকম একটা শব্দ। আর তারপর সে আজান হওয়া শুরু করলো, পুরো আজানটা।
এবং তার কাছে আজানের ধ্বনি এত মধুর এর আগে কখনোই লাগে নাই। এত 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 সুন্দর লাগলো তার কাছে আজানের ধ্বনিটা, এবং সে বারবার মানে মন থেকে তার প্রশান্তি ছেয়ে যাচ্ছিল। এবং এক সময় আজান শেষ হলো, সে তারপরও চুপচাপ বসে আছে, যে কেউ না আসলে তো সে যেতে পারছে না। তো বাসার মধ্যে এই পুরো আজানের আগে তো অনেকক্ষণ আগের থেকেই কান্নার শব্দ থেমে গেছে, হয়তো তার খালা ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছিলেন। বাসার মধ্যে অন্য মহিলারা তো ঘুমাচ্ছিল, তো সে এতক্ষণ একা জেগেছিল, তার নার্ভের উপর প্রচন্ড চাপ ছিল। তো ফরহাদ একসময় বসে থাকতে থাকতে একটু পর তখন তার সাহস হয়ে গেছে, যখন আজান শেষ হয়ে গেছে তখন তার মনের মধ্যে সাহস হয়েছে, মনে হয়েছে যে না, এখন আর কোনো ভয় নেই, এখন আর কিছু আসবে না। সে তখন দোয়া পড়ছে চুপচাপ বসে। তো অনেকক্ষণ পর দেখলো যে ঠিক পাশের বাড়ির মানুষ আসলো। তো তাদের মধ্যে থেকে একজনকে রেখে সে নিজে গেল পরিচ্ছন্ন হতে, ফ্রেশ হয়ে উজু করে আসলো। সে সে নিজের বাসাতেই, খালার বাসাতেই সে নামাজ আদায় করলো, এবং তারপরে এর মাঝে দেখলো যে গ্রামের অন্যান্য সেই পাশের বাসার মানুষ, আরো কয়েকজন মানুষ আসলো। তারা সবাই নামাজ আদায় করে আসছে, এবং তারা তখন সেই ডেড বডি নিয়ে গেল জানাজার জন্য। এবং সেখানে যে সে মসজিদের বাইরে যেখানে রাখা হয় সে জায়গায় ডেড বডি রেখে তারা বাইরে আর কি অংশে, সে মানে যেখানে রেখে জানাজা পড়া হয় ডেড বডিটা সেখানে রেখে তারা সবাই জানাজা পড়লো, এবং জানাজা পড়ে তারা সে নিয়ে গেল দাফনের জন্য। এবং সেখানে দাফন হলো। তখন পর্যন্ত ফরহাদের বেশ মানে খুব মানে খারাপ লাগছে, ভেতরে ভয় লাগছে জিনিসটা কি। তো ফরহাদ আসলে মানে ব্যাপারটা মানে ক্লিয়ার করতে পারছিল না যে কি হয়েছে, সে কি দেখেছে রাতের বেলা, এবং তার চোখ মুখের অবস্থা খারাপ। তো তখন তাকে একজন, সে যখন মানে চলে আসবে তার আগে একজন জিজ্ঞেস করছে, মুসল্লি টাইপের মানুষ, মানে বেশ মানে দেখেই মনে হচ্ছে নুরানি চেহারা। তিনি জিজ্ঞেস করছে যে কি বাবা, আপনি কি কালকে রাত্রে পাহারা দিছিলেন নাকি, মানে লাশের সাথে ছিলেন? তখন বলে যে হ্যাঁ। তো বলে ভয় পাইছেন? তো বলতেছে যে হ্যাঁ, এরকম ভয় পাইছিলাম। আসলে আমি কালকে এরকম আসার সময় মানে এরকম একটা কিছু দেখছিলাম ওই যে মাঠ দিয়ে আসার সময় এখানে। তারপরে ওই জিনিসটা রাত্রেবেলা আমি কয়েকবার দেখছি এখান থেকে ঘুরে। তো তখন সেই যে মুরব্বী ছিলেন, যে একজন নুরানি টাইপের মুরব্বী, তিনি তাকে বললেন যে আসলে এরকম জিনিস আছে খারাপ, এগুলো পিশাচ। এই পিশাচগুলা, তারা পিশাচকে পিশাচ বলতেন, গ্রামের মানুষরা বলতেন এগুলো পিশাচ। এবং এই পিশাচ এরা ঘুরে, এরা বিভিন্ন মাঠে ঘাটে কবরস্থানে দূরে কোথাও নির্জন জায়গায় সব জায়গায় থাকে, এবং এদের একটা আলাদা আকর্ষণ থাকে এরকম কোথাও মানুষ মারা গেলে বা কিছু। তো এর জন্যই যেটা করতে হয়, মানুষ মারা গেলে তার দোয়া দুধ পড়তে হয় আশেপাশে সব সময়, যত দ্রুত সম্ভব লাশ দাফন করে দিতে হয়, জানাজা পড়ায় ফেলতে হয় দ্রুত। রাতের বেলা তো আসলে কিছু করা যায় না, গ্রামের বাড়ি তারও সমস্যা, লাশ না যায় বাড়ির ভিতরে ঢুকানো, না যায় বাইরে রেখা পাহারা দেওয়া। বাড়ি যদি ছেলে মানুষ না থাকে বাড়িতে তাহলে আরো সমস্যা হয়। যাই হোক, আপনি রাত পার করছেন, দোয়া পড়ছেন, আল্লাহ রহমত করছে আপনারে। আর এটা তো আমাদের হাদিসেই বলা, যত দ্রুত মানে এই লাশ দাফন করে দেওয়া যায়। তো তখন ফরহাদ জিজ্ঞেস করে তাকে যে এই তাহলে যে মানুষ অনেক সময় মারা গেলে যে নিয়ে রেখে দেয়, মানে অকারণ অনেকে রেখে দেয় যে মানুষ আসুক বিদেশ থেকে, ছেলে মেয়ে আসুক, তারপর বলে না না, এটা একদমই উচিত না, এটা একদম একটা মৃতদেহরে কষ্ট দেওয়া। তো তাকে যখন কষ্ট, কারণ আমাদের হাদিসে আছে যে সাথে সাথে তার কবর দিয়ে ফেলানো তার জন্য যেটা ভালো, সে তখন সেই ভালোর দিকে চলে যায়, এবং তার সেই তার যে তার জন্য যেটা নির্ধারণ করা আছে, মানে তার জন্য যে জিনিসটা নির্ধারণ করা আছে সেটা সেই যত দ্রুত তাকে সেখানে পাঠিয়ে দেওয়া যায়। কারণ কখনোই আর মানুষের শোক, মনের মধ্যে যে দুঃখ, সবকিছু চলে যায়। এই জিনিসটা আসলেই খুবই দরকার যে একটা মানুষ মারা গেলে তাকে সাথে সাথে দাফন করে দেওয়া, এরকম রাখা ঠিক না। আর বাইরে রাখলে এমনিও মানে খারাপ জিন আছে, বদ জিন আছে, এদের নজর থাকে। মানুষকে তো তারা পছন্দ করে না, মানুষের এরকম দেহকেও তারা পছন্দ করে না, কারণ তাদের মানুষের সাথে চিরশত্রুতা আছে। তো এরকম হয়। আর গ্রাম দেশে তো দেখেন, জানেন যে বিশাল ফাঁকা ফাঁকা জায়গা, বিস্তীর্ণ ভূমি, এসব জায়গায় খারাপ জিনিস থাকে। আর আপনি যখন আসতেছিলেন আপনার দিকে নজর পড়ছিল এটার, আপনি খোলা মাঠ দিয়ে একা আসছেন, আপনি বললেন এটা ঠিক না, এরকম এইভাবে রাত্রে হাঁটাহাঁটি করবেন না একা, এটা তো কিছু না। তো সে বলছে আমি তো দরকারে আসছি। বলে হ্যাঁ, আপনার দরকার ছিল যে অন্য কোনো পথ, যে এখান থেকে রাস্তা দিয়ে আসা। তো বলছে হ্যাঁ, অবশ্য রাস্তা ছিল তখন, কিন্তু সেটা দিয়ে তো আমি আসিনি, মাঠ দিয়ে শর্টকাটে আসছি। যাই হোক, এটাই তাকে সেই মুরব্বী, সেই নুরানি চেহারার মুরব্বী যিনি ছিলেন,
তিনি বেশ পায়াস মনে হচ্ছিল, বেশ ধার্মিক মানুষ মনে হচ্ছিল, এবং তিনি অনেক কিছু জানেন বোঝা যায়। তো তিনি তাকে এগুলো বুঝালো, বুঝায় তাকে আরো বললো যে এরকম যদি কখনো থাকেন লাশের আশেপাশে সবসময় আয়াতুল কুরসি পড়বেন, এবং সাথে সাথে এই আয়াতুল কুরসির সাথে আপনি আরো দোয়া পড়বেন। সেই দোয়াগুলা পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়বেন, তাহলে খারাপ জিনিস সামনে আসবে না। আর যারা দূর থেকে কোরআন তেলাওয়াত করে তারা যদি একটু উচ্চ স্বরে করে তাহলে ভালো। কান্নাকাটি করা ঠিক না, কান্নাকাটি করা নিষেধ, জোরে কান্নাকাটি করা। মানুষের মনে শোক থাকে, দোয়া পড়লে দূরে বসা যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, এটা ভালো এসবের জন্য। যাই হোক, এসব বুঝাই দিয়ে ফরহাদকে তিনি চলে গেলেন তার মতো, এবং ফরহাদ চলে আসলো। তো ফরহাদ পরবর্তীতেও সেই জিনিসটার কথা তার মনে আছে, এবং এখন পর্যন্ত ফরহাদ কোথাও এরকম গ্রামে যদি কোথাও কখনো সে আবার যায়, সে এখন গ্রামে থাকে না, সে যদি এখনো গ্রামে যায়, তো এখনো সে কোথাও এরকম যদি মানে 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 শোনে যে কোথাও কেউ মারা গেছে, সেই লাশের পাশে থাকা লাগবে, তার সেই স্মৃতিটা মনে পড়ে যায়, এবং সে এখনো যথেষ্ট ভয় নিয়ে চিন্তা করতে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি আপনাদেরকে আজকের এই এপিসোডটির মাধ্যমে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যে ঘটনাগুলো আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সেকেন্ডের ঘটনাটি, কততম ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি শোনার পর আপনি আপনার অতীতের কোনো একটা সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন, কোন ঘটনাটি শোনার পর আপনার পরিবারের, আপনার সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, বা আপনার গ্রামে এরকম যদি কোনো ঘটনা, মানে এরকম সিমিলার যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি কোন ঘটনাটি সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনারা যারা যারা এইরকম ভূতের ভয়ানক ঘটনাগুলো শুনতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের সাথে আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রতি রাত্র 10টার সময় এইরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো বাছাই করে সব থেকে যেই ঘটনাগুলো বেশি ভয়ানক সেই ঘটনাগুলো নিয়ে এপিসোড তৈরি করি। আর আপনারা যদি একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। আপনারা আমাদের চ্যানেলটি প্রবেশ করলেই দেখতে পারবেন যে আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোড বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় এপিসোড তৈরি করে থাকি। আমাদের এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক বেশি ভয়ানক। তো প্রিয় লিসেনার্স, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতেছেন বা শুনতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির নোটিফিকেশন যে বাটনটা আছে সেই বাটনটা অন করে রাখবেন, তাহলে আমাদের এরকম ভয়ানক ভয়ানক ঘটনাগুলো প্রতি রাত্র 10টার সময় আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। সর্বশেষ একটি কথা বলবো, এপিসোডটি কেমন লাগলো, সব ঘটনাগুলো কেমন ছিল, আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত, সুন্দর একটি মতামত পড়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে শেষ করছি আজকের এপিসোড, কিন্তু আবার দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 10টায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।